কি রে, ঘুম থেকে উঠোস না? ওই দেখ, মুফাজ্জল সাহেবের মেয়ে আসছে বাড়িতে। শুনছি তার বলে অনেক বড় ব্যবসা। যা গিয়ে দেখ কোনো চাকরি জুড়াতে পারিস কিনা। আর কত ঘুমোবি বিহায়ের মতো? নামাজ তো পড়োস না। আর কয়দিন এভাবে শুয়ে শুয়ে খাবি? না ঘুমিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া তো করতে পারিস। দিন যাচ্ছে আর অলস হচ্ছস। জীবন বলতে যে কিছু একটা আছে, তোর সেটা খেয়াল আছে? তোর আছে শুধু ঘুম আর মোবাইল টিপা। এভাবে শুয়ে থাকলে কি ঘরে ভাত আসবে? আর কয়দিন তুই আমাকে জ্বালাবি? আর কবে তুই আমাকে শান্তি দিবি? আজ যদি তোর আব্বা বেঁচে থাকতো, তাহলে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না। উঠবি নাকি ঝাড়ু দিয়ে দিব বাড়ি? সব জ্বালা হচ্ছে আমার। প্রতিদিনের মতোই মার এই একটাই ডায়লগ শুনতে শুনতে খান জ্বালাফালা হয়ে গেছে। কিন্তু মুফাজ্জল সাহেবের মেয়ের কথা শুনে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। বললাম, কোন মুফাজ্জল সাহেবের মেয়ে? এই যে এলাকার শেষ মাতার মুফাজ্জল সাহেব। তার মেয়ে আবার কে? সুমাইয়া আক্তার, সবাই মনি করে ডাকে। তুই তো ছোটবেলা তার সাথে কত খেলাধুলা করেছিস, ভুলে গেছোস? শুনছি সে এখন বড় কোম্পানির মালিক। যা গিয়ে দেখ তার কোম্পানিতে কোনো চাকরি জোটাতে পারিস কিনা। কোন মনির কথা বলো? আমি নাই। আর কালকা ইন্টারভিউ দিলাম না, ওই জবটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তুই এই জীবনে চাকরি পাবি না, আমি সেটা ভালো করেই জানি। গত 6 মাস ধরে তুই ইন্টারভিউ দিয়ে এসে আমাকে তুই এই একটা কথাই বলতাছস। যা ফ্রেশ হয়ে খেতে আয়। আরে, এই চাকরিটা হবে, আমি শিওর। হয়েছে জানি, এখন খেতে আয়। এই বলে মা চলে গেল। মা কোন মনির কথা বলছে আমি সেটা ভালো করে জানি। ছোটবেলায় একবার আমি তার কোমরে ঘুষি মেরেছিলাম, কারণ সে আমাকে প্রচুর অপমান করেছিল। সে বলেছিল আমি নাকি বলদ, কিছুই বুঝি না। আমি বলে পাগলের মতো থাকি, সবসময় অপরিষ্কার থাকি। আমি বলে ছেঁচড়া, লুবি এসব বলে আমাকে অপমান করছিল। তখন আমার প্রচণ্ড রাগ উঠছিল, তাই আমি তার কোমরে ঘুষি দিয়েছিলাম আর তার গালে চড় দিয়ে তার চশমা ভেঙে দিয়েছিলাম। এরপর থেকে তার সাথে আমার দেখা হয়নি, কারণ এর কিছুদিন পর সে ঢাকায় চলে গিয়েছিল। অনেকের মুখ থেকে শুনেছিলাম সে যদি আমাকে পেত তাহলে আমার খবর করে ছাড়ত। কিন্তু একটা মনি আপু অপমান করার পরে একটা বিষয় আমার পরিবর্তন হয়েছিল। সেটা আমি অপরিষ্কার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি। আমি পরিষ্কার থাকতে ভালোবাসি। এখন মা বলে কিনা তার কাছে গিয়ে চাকরি চাইতে, জীবনও না। যাই হোক, আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। আমার ঘরে বসে মোবাইল টিপতাছি। একটু পর মা এলো, বলল, কি রে, রেডি হ, মনির কাছে যাবি না? না। কেন? মনে আছে ছোটবেলায় একবার তাকে আমি কোমরে ঘুষি মেরেছিলাম? এখন যদি তিনি আমার উপর বললে নাই। আরে ওইসব তো ছোটবেলা হয়েছে, এখন কি আর এমন আছে? যদি মনে থাকে। দেখ, অজুহাত দিস না। আর কত তুই এভাবে আমাকে জ্বালাবি? প্লিজ কিছু একটা কর। কিছু টাকা হাতে নিয়ে একটা বিয়ে করে আমাকে মুক্তি দে। ওকে মা, আমি যাব, কিন্তু তুমিও আমার সাথে যাইবা। আচ্ছা এখন তাড়াতাড়ি রেডি হ, ভালো নতুন পোশাক পরিস। আচ্ছা মা। এই বলে মা চলে গেল। আমি গোসল করে নতুন একটা ড্রেস পরলাম, সাথে আমার সিবিটা নিলাম। হেঁটেই মনি আপুদের বাসায় যাওয়া যায়। আমি আর মা মনি আপুদের বাসায় গেলাম। গেটে দেখি দারোয়ান চাচা অর্থাৎ আল আমিন কাকা, ওনার সাথে খুব মজা করি। আমাকে দেখে আল আমিন কাকা বলল, কি ভাতিজা, কি মনে করে এদিকে? শুনলাম মুফাজ্জল সাহেবের মেয়ে আসছে বাড়িতে, তার সাথে একটু দেখা করব। আফা, উনি তো খুব ব্যস্ত মানুষ, জানি না দেখা করতে দিবে কিনা। আপনি তো জানেনই আমার ছেলেটা অনেক দিন ধরে চাকরি খুঁজতেছে, তাই দেখি তার কোম্পানিতে কোনো চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। ভালো, কিন্তু ম্যাডামের সাথে দেখা করাটা মুশকিল। কাকা একটু দেখেন না, দেখেন দেখা করাতে পারেন কিনা। আপনারা দাঁড়ান, আমি ভিতরে গিয়ে দেখি কি পরিচয় দিব। বলবেন বিলাল সাহেবের ছেলে আসছে দেখা করতে। ওকে। এই বলে কাকা ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল, যান, ম্যাডাম দেখা করতে রাজি হয়েছে। আমি আর মা ভিতরে আসলাম। বাড়ির কাজের মেয়ে আমাদের বারান্দায় বসতে দিল। আমি আর মা বসলাম। আসলে এই বাড়িতে আগে আমার খুব চলাচল ছিল। মনি আপু কিছুদিন পর পর আমাদের নিয়ে পার্টির আয়োজন করতেন, আমরা খুব আনন্দ করতাম। এ বাড়িতে এখন মনি আপুর আব্বু আর আম্মু থাকে। আগে তারা ঢাকায় থাকতো, এই 1 বছর থেকে তারা এই বাড়িতে থাকে। মনি আপুর মা বাবার নাম মনে নেই, শুনেছি তারা খুব বড় লোক, সেটা এই বাড়ি দেখে বোঝা যায়।
বিশাল জায়গা জুড়ে এই বাড়ি। আগে মাঝে মাঝে এসে এই বাড়ি থেকে আম চুরি করে নিয়ে যেতাম। এসব এখন অতীত। কিছুক্ষণ পর মণি আপু আসলো হাতে কফি নিয়ে। মণি আপুর দিকে তাকিয়ে দেখি আমি অবাক। আগের থেকে পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে চোখে মুখে যেই লাবণ্যতা ছিল তার 16 কণাও নেই। কেমন অচেনা হয়ে গেছে, কেমন যেন অন্যরকম। আগের মণি আপু আর এখন মণি আপুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। চেহারা দেখলেই বোঝা যায় তার নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য অনেক চেষ্টা করে। আমার সন্দেহ হচ্ছে এটা কি আগের মণি আপু? না, আগের মণি আপুই। আসলে আমি সালাম দিলাম। মণি আপু সালামের জবাব দিল, বলল, কেমন আছেন আপনারা? ভালো, তুমি কেমন আছো? জি আপু, ভালো। আপু বলাতে আমার দিকে তাকালো, মনে হয় কিছু খেয়াল করার চেষ্টা করছে। জি ভালো। আমাকে কি মনে করে স্মরণ করলেন? আসলে তোমাকে যে কি করে বলি, এটা হচ্ছে আমার ছেলে রাফিদ। আমার ছেলেটা গত 6 মাস ধরে চাকরির জন্য ছুটছে, কিন্তু তার কোনো চাকরিই হচ্ছে না। এখন তার কি চাকরি পাওয়ার যোগ্যতা নেই নাকি কপালে নেই সেটা বলতে পারি না। শুনছি তোমার বলে বিশাল কোম্পানি আছে, সেখানে যদি তাকে কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পারো কিনা অনেক উপকার হবে। ও আচ্ছা, আপনি কোনো টেনশন করবেন না। আপনি বাড়ি যান, আমি তার সাথে কথা বলে দেখি কিছু করতে পারি কি না। এই বলে মণি আপু উঠে চলে গেল। মা বলল, যা বলে মন দিয়ে শুনিস, আর কোনো প্রশ্ন করলে কোনো দ্বিধা ছাড়াই প্রশ্নের উত্তর দিস। ওকে। মা চলে গেল। কিছুক্ষণ পর মণি আপু আসলো, বলল, তোমার নাম কি যেন বলছো? আমি রাফিদ। কোন রাফিদ? চিনি না, তোমার বায়োডাটা দাও। আমি আমার বায়োডাটা এগিয়ে দিলাম। বায়োর উপরে চোখ বুলিয়ে বলল, এটা কোনো সার্টিফিকেট হলো? এর চেয়ে কত ভালো ভালো রেজাল্ট দেয় আমার কোম্পানির বেয়ারার কাজও হয় না। আমার কোম্পানিতে কাজ করে তারা, যারা বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। আপু সরি ম্যাডাম, আমি মোটামুটি সকল কাজ পারি। এই ধরেন কম্পিউটার, ইলেকট্রনিক্স, কারেন্টের যত কাজ আছে সব পারি। ভালো, তুমি যেহেতু এত কাজ পারো তাহলে আমার কোম্পানিতে কেন চাকরি খুঁজতেছো? ম্যাডাম, আমার মার স্বপ্ন আমি কোনো কোম্পানিতে চাকরি করব। এর রেজাল্ট দিয়ে আমার কোম্পানিতে কোনো চাকরি হবে না। তুমি এখন আসতে পারো। এই বলে মণি আপু চলে যেতে উঠলো। আমি কোনো উপায় না পেয়ে ভাবলাম আমার কথা একটু মনে করাই। ম্যাডাম, আপনার খেয়াল আছে ছোটোবেলায় একবার আপনাকে এক ছেলে আপনার কোমরে ঘুষি দিয়েছিল আর চোর দিয়ে আপনার চশমা ভেঙে ফেলেছিল? কি? আমাকে কোমরে ঘুষি দিবে, চড় দিয়ে আমার চশমা ভেঙে ফেলবে? এমন সাহস কার আছে? তুমি জানো আমি কে? বড় বড় মন্ত্রীরা আমার কাছে হাত পেতে থাকে টাকার জন্য, আর আমাকে কিনা চড় দেবে? যত সব ফালতু কথা। তুমি এখন আসতে পারো। ওকে ম্যাডাম। কিন্তু ম্যাডাম, ধরেন আমার কোনো যোগ্যতা নাই আপনার কোম্পানিতে চাকরি করার, এরপরও কি কোনো চাকরি পাওয়ার অধিকার আছে আপনার প্রতিবেশী হিসাবে? প্রতিবেশী তো দূরের কথা, ঘুষ দিয়েও তো চাকরি পায় না। তোমার কপাল ভালো, তোমার সাথে দেখা করেছি। মাসের পর মাস সিরিয়াল দিয়েও আমার সাথে কথা বলার সুযোগ পায় না। আমি মনে মনে বলি, এত অহংকার! করলাম না আপনার কোম্পানিতে চাকরি? অনেকটা হতাশ কণ্ঠে বললাম, ধন্যবাদ ম্যাডাম আমাকে সময় দেওয়ার জন্য, তাহলে আমি যাই। আমি উঠলাম চলে আসার জন্য। মণি আপু বলল, আচ্ছা শোনো। জি বলেন। তুমি বসো, আমি আসতেছি। এই বলে উঠে চলে গেল। কাকে ফোন দিল, কিছুক্ষণ পর এসে বলল, আচ্ছা তুমি কি কম্পিউটার বুঝছো? জি ম্যাডাম। আমাকে দেখাতে পারবে? কি দেখতে যাচ্ছেন? মণি আপু তার ল্যাপটপ দিয়ে বলল, লকটা খুলো। টাইম 1 মিনিট। একটা ওটিজি দেন। মণি আপু একটা ওটিজি দিল। ওটিজি আমার মোবাইলের সাথে ল্যাপটপে যুক্ত করলাম। তারপর 30 সেকেন্ডের ভিতরে লক খুলে ফেললাম। তারপর ম্যাডাম তার ল্যাপটপ মাঝখান থেকে ভেঙে ফেললো আর বলল, স্ক্রিনটা চালু করো। টাইম 5 মিনিট। আমি মেইন তারগুলো একসাথে করে 3 মিনিটের ভিতরে স্ক্রিন অন করে দেখালাম। গুড। আসলে কোম্পানিতে একজন কম্পিউটার মেকার খুব প্রয়োজন। তোমার কাজ আমার পছন্দ হয়েছে, তাই তোমাকে কোম্পানিতে চাকরি দেওয়া যায়। কি বলেন, সত্যি? সত্যি। আমার কোম্পানিতে তো অনেক পিসি, অনেকের কম্পিউটার মাঝে মাঝে সমস্যা দেখা দেয়, বাইরে থেকে লোক এনে ঠিক করাতে হয়। এখন তুমি যেহেতু পারো কম্পিউটার ঠিক করতে, তাহলে তোমাকে চাকরিটা দেওয়া যায়। ম্যাডাম অনেক ধন্যবাদ। তোমার ইমেলটা দাও। তোমার ইমেলে একটা ফর্ম পাঠাচ্ছি, ফর্মটা পূর্ণ করে আরেকটা ইমেল পাঠাচ্ছি, সেই ইমেলে পাঠিয়ে দাও। আর 2 দিনের ভিতর কোম্পানিতে জয়েন হও। যদি বেতনটা বলতেন।
প্রথমে 25,000 টাকা, পরে আস্তে আস্তে বেতন বাড়াবো। ধন্যবাদ ম্যাডাম। আমাদের কোম্পানির অফিস অনেকগুলো, তার মধ্যে তুমি হেড অফিসে কাজ করবে, ওকে? জি ম্যাডাম, তাহলে আমি চাই। 2 দিনের ভিতর তোমাকে অফিসে যেন দেখতে পাই। অবশ্যই ম্যাডাম, তাহলে আমি চাই। হুম। আমার আর খুশি আর দেখে খেয়ে, যাই হোক ফাইনালি কিছু একটা করতে পারলাম। রাস্তা দিয়ে আসার সময় রাহাত সুজনের সাথে দেখা। তারা আমার বন্ধু। সুজন বলল, কিরে এত খুশি খুশি লাগছে কেন? মাম্মা খুশি লাগবে না তো কি লাগবে? ফাইনালি চাকরিটা হয়ে গেছে। কি কস? তোর চাকরি তোর? আমি বিশ্বাস করি না। এই কথা শোনাচ্ছে আমার মরে যা ভালো। দূর হালা। মজা না, কোথায় চাকরি হয়েছে? ঢাকা। এত দূরে কিভাবে চাকরি করবি? কোথায় থাকবি? কেমনি কি? এখনো ভেবে দেখিনি, দেখা যাক কি করা যায়। ওকে, আমাদের জানাস। ওকে, আগে গিয়ে মাকে বলি। যা মামা, আমরা কিন্তু ট্রিট পেলাম না। তোরা আবার কি খাবি? যা 2টা বেনসন খাইস। শালা, আচ্ছা তুই কি ভালো হবি না? আচ্ছা সন্ধ্যায় দেখা হচ্ছে, আমি যাই। ভাবলাম মাকে আগে গিয়ে বলবো চাকরি হয় নাই, দেখি মার রিয়াকশনটা কি হয়। আমি বাড়িতে গিয়ে চুপচাপ গড়ে বসে রইলাম মন খারাপ করে। কিছুক্ষণ পর মা এসে বলল, কিরে, পরে মনি কি বললো? কোনো কাজ টাজ দিয়েছে, চাকরি হয়েছে? না মা। আমি জানতাম তোর দ্বারা কিছু হবে না। তোরা নিয়ে আমি কি করি? কি জিজ্ঞেস করেছিল? আমার সার্টিফিকেট দেখে বলল এর চেয়ে ভালো ভালো রেজাল্টের লোকেরা তার কোম্পানিতে চাকরি পায় না। তোরে কত করে বলছিলাম ভালো করে পড়াশোনা কর, কিন্তু তুই আমার কথা বিন্দুমাত্র শুনলি না। যা এখন গিয়ে খেতে কাজ কর। হয়েছে, থামো। আসলে আমার চাকরি হয়েছে। মনি আপু তার কোম্পানিতে কম্পিউটারের কাজ দিয়েছে। বেতন প্রথমে 25,000 টাকা, বলছে 2 দিনের ভিতরে জয়েন হতে। সত্যি বলতেছস? আমি মাকে এই মেলটা দেখালাম। মা বলল, কবে যাবি? কেমনে করবি? কোথা থেকে করবি চাকরি? তুমি বলো। আমি কি কিছু জানি বুঝি? তুই যেটা ভালো মনে করো সেটা কর। মা আমি চলে গেলে তুমি তো একা হয়ে যাবে, কিভাবে থাকবে একা একা? আমাকে নিয়ে তুই টেনশন করিস না। 2টা মাস একটু কষ্ট করব, তারপর তো তোর বউ বাড়িতে আসতেছে। মা তুমি না। এখন কোথায় থাকবি? প্রথমে একটা হোটেলে উঠতে হবে, সেখানে কিছুদিন থেকে তারপরে একটা বাসা বের করতে হবে। তুই যেটা ভালো মনে করস কর। আমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পরদিন রেডি হলাম, চলে আসব। বিদায়বেলা মা কেঁদে দিল। আমিও না কেঁদে থাকতে পারলাম না, কারণ ছোটোবেলা থেকেই এই বাড়িতে বড় হয়েছে, সবসময় মার ভাসিয়েছিলাম। আজ কিছু টাকা উপার্জনের লোভে মাকে ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে, তাই খুব কষ্ট হচ্ছে। যাই হোক সব কিছু বলে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এসে প্রথমে কোম্পানিটা বের করলাম। কোম্পানির একটু পাশে একটা হোটেলে উঠলাম, সেখানে একদিন রেস্ট নিয়ে পরদিন বের হলাম বাসা বের করার জন্য। আমার ইচ্ছে ছিল কোম্পানির আশেপাশে বাসা বের করার জন্য, কিন্তু কোথাও পেলাম না। অবশেষে সারাদিন খোঁজাখুঁজির পর পেলাম কোম্পানি থেকে 5 কিলো দূরে। একটা পোস্টার দেখে ফোন দিয়েছিলাম, তখন ফোনের কথায় বুঝলাম বাসাটা খুব ভালো হবে। ভাবলাম না পাওয়ার চেয়ে যেটা পেলাম সেটাই ভালো, পরে না হয় আস্তে আস্তে কোম্পানির আশেপাশে উঠব। এখন আপাতত কাজ চালানো যাক। আমি ওই দিন ওই বাসা দেখতে গেলাম। বাসা থেকে পছন্দ হয়েছে, একটা রুম, একটা বাথরুম আর একটা ব্যালকনি, কিন্তু ভাড়া একটু বেশি, মানে মাসে 5,000 টাকা চাই। আমি কোনো কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। আমার খেয়াল হলো আগামীকালই তো কোম্পানিতে জয়েন করতে হবে, তাই আজকে রাতেই ঠিক করলাম হোটেল থেকে সব কিছু নিয়ে আসব। আমি ওই দিন রাতেই সব কিছু নিয়ে আসলাম, নিচের ফ্লোরে বিছানা করলাম। এর ভিতরে মাকে ফোন দিয়ে সব জানালাম। পরদিন যথাসময়ে আমি ঘুম থেকে উঠে কোম্পানির সামনে হাজির হলাম। বড় বড় লেখা আছে জেনি গ্রুপ। ভাবলাম এই জেনিটা আবার কে? অনেক খেয়াল করে মনে পড়লো, আরে এ তো মনিয়াপুর ছোট বোন, জন্মের কিছুদিন পর মারা গিয়েছিল। তার বাবা তার ছোট মেয়ের নাম দিয়ে কোম্পানি খুলেছে। আমি ভিতরে ঢুকতে যাব, দারোয়ান চাচ্চু আমার পথ আটকালো আর বলল, কার্ড কোথায়? কোন কার্ড? ওই যে দেখেন সবার কাঁধে, কার্ড ছাড়া ভিতরে ঢোকা যাবে না। আরে মামা আমি নতুন চাকরি পেয়েছি, কার্ড এখনো পাইনি, ভিতরে গেলে পেয়ে যাব। না মামা, হবে না। আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে কার্ড যাবে, সেই কার্ড দেখালেই ভিতরে যেতে পারবেন। ওকে আচ্ছা মামা, মনি ম্যাডাম কি ভিতরে আছে? তার সাথে দেখা করতে পারবো? ধুর মিয়া, ফাজলামো করেন? ম্যাডামের সাথে করবেন? মুখের কলা ভাগেন এখান থেকে। কার্ড নিয়ে আসলে ভিতরে ঢুকতে পারবেন, না হলে পারবেন না। ওকে। এমন সময় দেখি
পাজারো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। আমি তাকে দেখি মনি আপু, সাথে তার সাথে আরেকটা মেয়ে, সম্ভবত তার পিএস। মনি আপুকে দেখে আমি অবাক। বাড়িতে কীরকম দেখলাম আর এখানে কীরকম। টাইট গেঞ্জি, প্যান্ট, শার্ট, হিল জুতা, টুটে গাঢ় লিপস্টিক, চুলগুলো খোলা, চোখে চশমা। পাশ্চাত্যর মেয়েদের থেকে কোনো দিক দিয়ে কম না। তাদেরকে তাকাতেই লজ্জা হচ্ছে। গ্রামে তাকে কি সরল সোজা মেয়ে মনে হয়, আর এখানে আমাকে ক্রস করে যাওয়ার সময় আমি ডাক দিলাম, ম্যাডাম ম্যাডাম। ম্যাডাম আমার দিকে তাকালো। আমার কাছে তার পিএস আসলো। তার পিএসের কম ভাবনা। তার পিএস এসে বলল, কি এভাবে ডাকছেন কেন? আপনি কি নিয়ম জানেন না? সরি ম্যাডাম। আবার সরি বলছেন? কে আপনি? আপনি এখানে আসলেন কেন? আপনাকে তো চিনি না। দারোয়ান, দারোয়ান। কি হয়েছে এখানে সারা? এই কথা বলে এখানে আসলো আর বলল, রাফিদ, তোর কার্ড কোথায়? মনিয়াপুর মুখে আমার নাম শুনে সবাই অবাক। ফিরে তো হা করে মনিয়াপুর মুখের দিকে তাকিয়ে আছে। দারোয়ান মামা তো পুরো অবাক। আমি অবাক না হয়ে পারলাম না, কারণ সে বাড়িতে আমাকে তুমি সম্বোধন করছিল, আর এখানে তুই। ম্যাডাম, আমি এখনো কার্ড পাইনি। কেন কার্ড পাবি না সারা? আমি তো ওই দিন বলেছিলাম তার হাতে যেন কার্ড যায়। সরি ম্যাডাম, আমি তো কুরিয়ারে দিয়েছিলাম। কুরিয়ার দেরি করলে আমার কিছু করার আছে? তুই আজকে চলে যা সারা। আজকের ভিতর কার্ডটা যেন তার হাতে যায়। ওকে ম্যাডাম। এ বলে মনিয়াপু চলে যেতে লাগলো। তার পিয়ে আমার দিকে হা করে তাকিয়ে রইল। দারোয়ান মামা আমার দিকে তাকিয়ে রইল। আমি দারোয়ান মামাকে চোখ টিপ দিয়ে গাড়ি দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের মতো করে রুমটা সাজালাম। দুপুরের টাইম হলে মনে হলো খাওয়ার ব্যবস্থা করতে হবে। আশেপাশে কোনো ম্যাচ আছে কিনা সেটাও জানি না। ভাবলাম বাড়িওয়ালাকে জিজ্ঞেস করি। বাড়িওয়ালার দরজায় ঠোকা দিলাম। দরজা খুললে আমাকে দেখে বলল, বাড়িওয়ালার নাম রহিম। কি মনে করে? আঙ্কেল, আশেপাশে কি খাওয়ার কোনো ম্যাচ আছে? আছে, সামনের গলির এইখানে। ধন্যবাদ। আমি মেসে গিয়ে খাবারের নাম উঠালাম। সেখানে এখন খাওয়া দাওয়া করলাম। রাতে আমার হাতে কোম্পানির কার্ড পৌঁছালো। পরদিন কোম্পানির উদ্দেশ্যে রওনা দিলাম। দারোয়ানকে কার্ড দেখে ভিতরে ঢুকলাম। কার্ডের সাথে আরও কিছু ফাইল ছিল। তার মধ্যে একটায় লেখা ছিল আমি কোথায় বসবো। আমার টেবিল হলো 5 তলার একেবারে এক কোনায়। গিয়ে পিসি অন করলাম। কিছুক্ষণ বসে রইলাম। অচেনা নাম্বারে ফোন আসলো। ফোন ধরলাম। ওপর থেকে বলল, আমি রফিক ইলেকট্রিক কোম্পানির থেকে বলছিলাম। আপনি কিছুদিন আগে আমাদের এই কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন। জি হ্যাঁ। আপনার চাকরিটা হয়েছে। আপনার বেতন 30,000 টাকা। আপনি কি কোম্পানিতে জয়েন করতে চান? আপনাকে কিছুক্ষণ পর জানাচ্ছি। ওকে। আমি এমন খবর শুনে কপালে হাত দিয়ে বসে রইলাম। কি হলো আমার সাথে? এইটা 6 মাস ইন্টারভিউ দিয়ে কোথাও ঠিকই আজ অন্য কোম্পানিতে জয়েন হলাম। আজকে কিনা অন্য কোম্পানি থেকে চাকরি হলো। আরে আমার পুরো কপাল। আর সবচেয়ে বড় বিষয় হলো, ওই কোম্পানিতে চাকরি করলে বাড়ি থেকে আসা যাওয়া করতে পারতাম, আর বেতনও বেশি। কি করব আমার মাথায় কাজ করছে না। মাকে ফোন দিই। আমি মাকে ফোন দিয়ে সব বললাম। মা বলল, তোর কি ইচ্ছে? তোর কি মনে হয় এখন যেখানে আসোস সেখানে সুবিধা করতে পারবি? মা, এখানে আমি বাসা ভাড়া নিয়ে খাওয়ার জন্য মেস ঠিক করছি, আর এখন আমি অফিসে বসে আছি। এখন যেখানে আসোস সেখানেই থাক। ভেবে দেখেছো আমি বাড়ি থেকে যেয়ে কাজ করতে পারবো। আমার যে বাড়তি খরচ ওটা লাগবে না। তারপরে মেসের খাবার বেশি ভালো না। মা, আমি এটা ছেড়ে বাড়িতে চলে আসি। আর এখানে সবে অপরিচিত, আমার ভালো লাগে না। তোর যেটা ভালো মনে হয় কর। আমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম মনিয়াপুর কোম্পানির চাকরি ছেড়ে দেব। কারণ এর চেয়ে ভালো পন্থা আছে আমার কাছে টাকা উপার্জন করার। আর শুধু শুধু এত দূরে এসে পরে থেকে লাভ কি? আর বেতনও বেশি। আমি রফিক ইলেকট্রনিক্স কোম্পানিতে ফোন করলাম। বলে দিলাম আমি জয়েন করব। এখন কাজ শুধু ঢাকা থেকে বিদায় হওয়া। ভাবলাম মনিয়াপুকে বলে আসি আমি আর তার কোম্পানিতে আসবো না। আমি মনিয়াপুর অফিসের কাছে গেলাম। আমাকে দেখে তার পিয়ে সারা কাছে আসলো। বলল, কি প্রয়োজন? যা দরকার ম্যানেজারকে বলেন। ম্যাডাম ব্যস্ত আছে। ওনার সাথে কথা বলা খুব প্রয়োজন। ম্যাডাম এখন কারোর সাথে দেখা করবেন না, যান। প্লিজ আপু, ম্যাডামকে বলেন রাফিদ আপনার সাথে দেখা করতে চাচ্ছে। সারা অনেকটা বিরক্ত হয়েই মনিয়াপুর কাছে গেল। গিয়ে কি জানি বলল। একটু পর এসে বলল, যান। আমি ভিতরে গেলাম। দেখি অফিসটা তার নিজের মতো করে সাজিয়েছে। খুব সুন্দর অফিস। আমাকে দেখে মনি আপু বলল, কি রাফিদ, তোরে যদি কারোর প্রয়োজন হয় তাহলে তোর অফিসে ফোন যাবে। জানি ম্যাডাম, আসলে আমি আসছি অন্য বিষয়ে কথা বলতে। কি বলবি বল। ম্যাডাম, আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। কেন? মনি আপু পিছি থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো। আমার বাড়ির কাছে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম।
ওইখানে আমার চাকরি হয়েছে, বেতন 30,000 টাকা। সেজন্য আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। ভালো, এত কষ্ট করে এখানে আসলি, আবার চলে যাবি? আসলে ম্যাডাম আমার বাড়ির কাছেই তো, সেজন্য। বেতন জানি কত? 30,000 টাকা। যা, আমিও তোকে 30,000 টাকা দিব, এখন গিয়ে কাজ কর। না ম্যাডাম, আসলে বাড়ির কাছে তো, সেজন্য হাতছাড়া করতে চাচ্ছি না। রাফিদ, চাকরিটা ছাড়িস না, তোকে আমার প্রয়োজন পড়বে। মনিয়াপুর মুখ থেকে এমন কথা শুনে নিজের ভিতরে একটু অহংকার কাজ করলো। ভাবলাম ওই সময় তো চাকরি দিতে চাচ্ছিলেন না, আর এখন অনুরোধ করছেন? না না, আমি কোনোভাবেই আর এখানে থাকছি না। দেখে আপু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সরি ম্যাডাম। রাফিদ, তোরে আমি ভালো করেই চিনি, আমি তোর প্রতিবেশী, বিপদে আপদে আমার তোর কাজে লাগতে পারে। ম্যাডাম, সে যেহেতু থাকতে চাচ্ছে না, তাহলে তাকে কেন বিরক্ত করছেন? আচ্ছা, তোরে আবার ভাবার সুযোগ দিলাম, আরেকবার ভেবে দেখ। সরি আপু। ওকে। এ বলে আপু পিসিতে মনোযোগ দিল। সারা আমার কাছে এসে আমার কার্ড নিয়ে নিল। আমি চলে আসলাম, ভাবলাম কাজ নিয়ে চলে যাই। গেট থেকে বের হতে যাবো এমন সময় দেখি মোবাইলে কল আসলো। দেখি রফিক ইলেকট্রনিক্স কোম্পানি থেকে ফোন ধরলাম। হ্যালো, জি বলেন। আপনি রাফিদ বলতেছেন? জি হ্যাঁ। আপনাকে যে পোস্টে চাকরি দেওয়া হয়েছে সেই পোস্টে একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? আপনি যেই পোস্টে জয়েন করতে চান সেই পোস্টে আরেকজন ঢোকার জন্য 6 লক্ষ টাকা দিয়েছে। এখন আপনি যদি এর থেকে বেশি কিছু দিতে পারেন তাহলে 2 দিন ভেতরে জয়েন করতে পারবেন, অথবা আপনাকে চাকরি থেকে বঞ্চিত হবেন। আমি কোনো কিছু না ভেবে বললাম, ফাক ইউ, গো টু হেল। আমি আবার অবশ্যই এসে ওয়াশরুমে ঢুকলাম। ঢুকে চোখে মুখে ইচ্ছা মতো পানি দিলাম। আমি বুঝতে পারছি না আমার সাথে এসব কি হচ্ছে। ঘুষ চাওয়া নতুন কিছু না, এর আগে আরও অনেক কোম্পানি ঘুষ চেয়েছে। মায়ের পরিষ্কার কথা, একটা টাকাও মায়ে ঘুষ দিবে না। চাকরি না পাইলে খেতে কাজ করে খাইতাম। অন্য কোনো কোম্পানি থেকে ঘুষ চেয়েছে, কিন্তু সেটা প্রথমবার বলে দিয়েছে। কিন্তু এই কোম্পানি প্রথমে আমার চাকরি শিওর করে তারপর ঘুষ চেয়েছে। আমার সাথে কেন এরকম হয়? আসলে সব আমার দোষ, লোভ আমার বেশি। যেটা পেয়েছিলাম সেটা নিয়ে খুশি থাকতাম। এখন মনিয়াপু আমাকে আর চাকরি দিবে? আর দেখা করতে পারবো কিনা সন্দেহ। সব দোষ আমার। প্রয়োজনের চেয়ে বেশি কিছু পেয়ে গিয়েছিলাম, সেজন্য মনের ভিতর অহংকার কাজ করছিল। এখন কই তার অহংকার? কিভাবে আবার মনিয়াপুর সামনে যাব? না, যেতেই হবে। একবার অফিস থেকে বের হয়ে গেলে আর পাবো না, তার আগেই ধরতে হবে। দরকার হলে পায়ে পড়তে হবে, কারণ আমি মাকে আর কষ্ট দিতে চাই না। আমি মনিয়াপুর অফিসে গেলাম। দরজার সামনে দেখি সারা বসে আছে। আমাকে দেখে তার মুখের রং পাল্টে গেল। বুঝলাম আমার খবর আছে। আমি আস্তে আস্তে সারার সামনে গেলাম। আমাকে দেখে সারা বলল, কি রে, আবার কি মনে করে? ম্যাডামের সাথে একটু দেখা করব। ম্যাডাম এখন রেস্ট নিচ্ছে, তাই আজকেই কারোর সাথে দেখা করবে না। কি করেন উনি? সেসব জেনেই তোর লাভ কি? আপনি আমাকে তুই করে বললেন কেন? আপনি আমাকে চেনেন? ম্যাডাম বলে তাই আমিও বলি। কি কোনো সমস্যা? না। আজ পর্যন্ত ম্যাডামকে দেখলাম না কারোর কাছে রিকোয়েস্ট করতে। আজ তোকে কি না রিকোয়েস্ট করছে চাকরি না ছাড়তে? আর তুই তো চাকরি ছেড়েই দিয়েছিস, এখনো এখানে কি? কোন এক সমস্যার কারণে আমি চাকরিটা ছাড়তে পারছি না। তুই তো চাকরি থেকে বের হয়ে গেছিস, সব জায়গা থেকে তোর নাম কেটে দেওয়া হয়েছে, তোকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তুই এখন আসতে পারিস না, আমার আবার চাকরিটা দরকার। মনটা খারাপ করে বললাম। সারাও খুব সুন্দরী, মনিয়াপুর চেয়ে কোনো দিক দিয়ে কম না, কিন্তু মনিয়াপুর তুলনায় কিছুই না। ছোটোবেলায় মনিয়াপুকে আমার খুব ভালো লাগতো। জানি না মনিয়াপুর বিয়ে হয়েছে কিনা বা কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, সেসব জেনেও আমার লাভ নেই। আমি আসছি এখানে টাকা উপার্জন করতে। প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। আর পাগল নাকি? মনিয়াপু কোথায় আর আমি কোথায়? তোরে কোনোভাবেই চাকরি দেওয়া যাবে না। আপু প্লিজ একটা বার দেখা করতে দিন, আপনার পায়ে পড়ি। আচ্ছা, বসের সাথে দেখা করলি, পরে যদি বস তোকে চাকরি না দেয়? আমি টেনশনে পড়ে গেলাম। কথা তো ঠিকই বলছে, যদি চাকরি আবার না দেয় তাহলে বিপদে পড়ে যাব। যদি সারাকে পড়াতে পারি তাহলে হয়তো সারাও আমার পক্ষে একটু হেল্প করতে পারবে। তাহলে চলে যেতে হবে। মনে কর ম্যাডাম তোকে চাকরি দিবে না, এখন তুই চলে যা। যদি আপনি আমাকে হেল্প করেন তাহলে আপনাকে একটা গিফট দেব। তুই কি আমাকে ঘুষ দিচ্ছিস? হুম। কি দিবি শুনি? একটা লিপস্টিক। হোয়াট? ওয়ান লিপস্টিক? তুই যাবি এখান থেকে নাকি সিকিউরিটি ডাক দিব? ভেবে দেখেন, আপনি না নিলে আমি ম্যাডামকে লিপস্টিক গিফট করব। ছোটোবেলায় একবার
আমি মনিয়াপুকে লিপস্টিক গিফট করেছিলাম। মনিয়াপু অনেকটা খুশি হয়েছিল। সিকিউরিটি, সিকিউরিটি! সারা জোরে জোরে চিৎকার করে সিকিউরিটি রাখছে, যার কারণে মনিয়াপু বাইরে বের হয়ে আসলো। বলল, সারা কি হয়েছে, চিৎকার করছো কেন? সরি ম্যাডাম, রাফিদ মনে হয় পাগল হয়ে গেছে। তার চাকরির জন্য আপনার কাছেই সুপারিশ করতাম। তার বিনিময়ে সে আমাকে একটা লিপস্টিক গিফট করবে। সারা, গিফটের জিনিস নিতে হয়, হোক সেটা লিপস্টিক। জি ম্যাডাম, আপনার সাথেই রাফিদ দেখা করতে চাচ্ছে। 10 মিনিট পরে বল আসতে। জি ম্যাডাম। মনিয়াপু চলে গেল। সারা বলল, তুই কি ম্যাডামকে তাবিজ করছো? ম্যাডাম কারোর সাথেই এমন ব্যবহার করেনি, সবার সাথেই সমান ব্যবহার করে, এমনকি আমাকেও একটু ছাড় দেয় না। তোর সাথে এত ভালো আচরণ কিছুই বুঝলাম না। ম্যাডাম যেহেতু ভালো ব্যবহার করে, তাহলে আপনিও ভালো ব্যবহার করবেন। করবো না? আপনি ম্যাডামের পিএস এর মতো থাকবেন। আমি ম্যাডামের বডিগার্ড। ম্যাডামকে নিরাপত্তা দেয়া আমার কাজ, এবং ম্যাডামের সকল কাজেই আমি পারদর্শী। বডিগার্ডের মতন থাকবেন। আমার হাতের এক চড় খেলে সারা জীবন মনে থাকবে। দিব একটা চড়? না থাক, আমি বরং ম্যাডামের সাথে দেখা করে আসি। আমি ম্যাডামের অফিসে ঢুকলাম। মনিয়াপু বলল, আবার কি প্রয়োজন? ম্যাডাম আমার চাকরিটা প্রয়োজন। কেন, ওইখানে আর যাবি না? না, কারণ তারা 6 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। আমার আম্মু 1 টাকাও ঘুষ দেবে না। কিন্তু আমার এখানে তোর আবার ঢুকতে যে 6 লক্ষ টাকা লাগবে। ম্যাডাম টাকা দিতে পারবো না। তাহলে তুই আসতে পারোস। ম্যাডাম জানি আমার ভুল হয়েছে, প্লিজ একটু দয়া করুন। ম্যাডাম আপনার পায়ে পড়ি, আমার মার অনেক শখ একটা চাকরি করব। দেখ, তোর কাজটা এত গুরুত্বপূর্ণ না, তোরে আর এখন প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি মনিয়াপু রাগ করেছে, যেভাবেই হোক রাগ ভাঙাতে হবে, কিন্তু কিভাবে? ম্যাডাম প্লিজ আমার সাথে এরকম করবেন না। ওকে, তোরে চাকরিটা দিলাম, আগে আমার থেকে তুই যে সম্মানটা পেতি সেটা কি আর পাবি? তুই আমার কাছে সব সময় অবহেলিত হয়ে থাকবি। তুই কি সেটা চাস? সমস্যা নেই। আরেকটা জিনিস, তুই কোনো সময় বলতে পারবি না আমি তোকে চিনি, অথবা তুই আমাকে চিনিস। ওকে। তুই কোনো সময় আমার সামনে আসবি না। ওকে। এটাই তোর লাস্ট চান্স। তোর বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন আসে, তুই আমি বলার আগে চাকরি ছেড়ে দিবি। মানুষের তো ভুল হতেই পারে। না, তুই কোনো ভুল করতে পারবি না। ওকে ম্যাডাম। দেখি ম্যাডাম রাগান্বিত হয়ে কথা বলছে। অফিসে কারোর সাথে 1 মিনিটের বেশি কথা বলতে পারবি না। কেন ম্যাডাম? আমি বলছি তাই। আর কোনো মেয়ের সাথে ভুলও না প্রয়োজন বেদিত। না ম্যাডাম, কথা বলার অধিকারটা তো অন্তত দেন। বুঝছি, তোর চাকরি করার ইচ্ছে নেই। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম সারার সাথেও না? না, কারোর সাথেই না। এমন ভাব ধরবি যেন তুই কথা বলতে পারিস না। এই দেখ, একটা কাগজ প্রিন্ট হচ্ছে, কাগজটা নিয়ে আয়। কাগজের উপর চোখ ভোলা আর স্বাক্ষর কর। আমি কাগজের উপর চোখ ভরালাম, দেখি আপু যা বলছে তাই কাগজে লিখছি। আমি ভাবলাম এটা মেনে নেওয়া সম্ভব নয়, এমন শাস্তি জীবনেও শুনিনি আমি বললাম, আপনি যেহেতু আমার প্রতিবেশী, তাহলে অন্তত আপনার সাথে কথা বলার অধিকার দেন। তুই তো আমার সামনে আসতে পারবি না। তুই যদি এই শর্তগুলোতে রাজি থাকোস তাহলে স্বাক্ষর কর। না ম্যাডাম, আমি পারবো না। ওকে, সিকিউরিটি ডাকতেছি, তোরে বের করে দিত। আপু আপনার সাথে কথা বলার অধিকার দেন। না। একজনের সাথে কথা বলার অধিকার দেন। কারোর সাথে না। প্লিজ, একজনের সাথে। ওকে, স্যারের সাথে কথা বলতে পারোস। ওকে। এখন স্বাক্ষর দে। আমি স্বাক্ষর দিয়ে কার্ড নিয়ে অফিসে চলে আসলাম। মনিয়াপু কাজটা করলো কি? মনে হয় রেগেই কাজগুলো করেছে, রাগ বাঙালি ঠিক হয়ে যাবে। দেখি দুপুরে খাবারের সময় হয়ে গেছে। আমি কোম্পানি থেকে বের হয়ে এক চায়ের দোকানে গিয়ে হালকা কিছু খেয়ে অফিসে চলে আসলাম। এসে বসে বসে ঘুমাচ্ছি, কারণ কোনো কাজ নেই। অফিস শেষ করে বাসে আসলাম। বাসে এসে খাওয়া দাওয়া করে গোসল করলাম, রুমটা পরিষ্কার করে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন অফিসে গেলাম। কিছুক্ষণ পর থেকে সারা কল দিল। সারা বলল তার অফিসে যেতে। তার অফিসে গিয়ে দেখি পরীর মতো সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সারা বলল, রাফিদ, উনি আমাদের কোম্পানিতে আসছে একটা চুক্তি করতে, কিন্তু ওনার ল্যাপটপটা কি জানি সমস্যা হয়েছে, দেখ তো। ওকে। আমি ওই মেয়েটার ল্যাপটপটা নিলাম, নিয়ে কিছুক্ষণের মধ্যে ঠিক করলাম। মেয়েটা বলল, এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল? ওপেন করে দেখুন। মেয়েটা ল্যাপটপটা ওপেন করলো। সারা ইশারায় বললো চলে যেতে। আমি চলে আসলাম। আমি পিসিতে মুভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সারা আবার কল করলো, বলল, নিচতলায় 56 নম্বর অফিসে, দেখ তো কি সমস্যা।
আমি ওইখানে গেলাম, গিয়ে তার কম্পিউটারের ডেস্কটপে একটু সমস্যা, সেটা সলভ করে আসলাম। এসে আবার মুভি দেখতে লাগলাম, দেখি মা ফোন দিয়েছে। কিরে, তুই না বলে বাড়িতে আসোস, এখনো তো আসলি না? মা ওইখানে টাকা চায় 6 লক্ষ, তাই আমি আর আসিনি, এখন মণিয়াপুর কোম্পানিতে আছি। আচ্ছা, মন দিয়ে কাজ কর। ওকে। আবার মুভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর দিকে মণিয়াপু কল দিলেও আমি তড়িঘড়ি করে ফোন ধরলাম। জি ম্যাডাম, কোনো প্রয়োজন? তোর কি এটা মুভি দেখার জায়গা? না। তো মুভি দেখতেছস কেন? অবসর টাইম পাস করছি, আর আপনি তো বলছেন কারোর সাথে কথা না বলতে। আমার মুখের উপর কথা? সরি ম্যাডাম। তোকে একটা ফাইল দিচ্ছি, এটা কমপ্লিট কর। ওকে। দেখি আমার এই ইমেইলে একটা ফাইল আসলো, আমি কমপ্লিট করলাম। কিছুক্ষণ বসে রইলাম, আমার এখানে কল আসলো, বললো 80 নম্বর রুমে, বলে কি প্রবলেম হয়েছে। আমি সেখানে গেলাম, গিয়ে দেখি আমার সমবয়সী এক ছেলে কাজ করতেছে। সে বললো তার কম্পিউটারে কি জানি সমস্যা। আমি তার কম্পিউটার চেক করে সমস্যাটা বের করলাম। আমি কাজ করতেছি, সে বলল, ভাই আপনাকে তো আগে দেখি নাই। ভাই আপনি কি নতুন আসছেন? জি ভাই। ভাই আপনার নাম কি? রাফিদ। আমি সিহাব, দেখা হয়ে ভালো লাগলো। আমি ওনার সাথে হ্যান্ডশেক করলাম। মিটু। ভাই এটা ঠিক করতে কতক্ষণ লাগবে? 10 মিনিটের মতো। ওকে। ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। ভাই এখানে দেখি সবাই সবার কাজ মন দিয়ে করছে, কারোর সাথে কেউ কথা বলে না, কারণটা কি? ভাই এটা এই কোম্পানির নিয়ম, কেউ ভঙ্গ করলে তার চাকরি নষ্ট। আমি ভাবলাম যাক, তাহলে শুধু আমার জন্য নিয়ম না, সবার জন্যই। যাকে বাঁচা গেল। কিন্তু এটা কি করে সম্ভব? একটানা 6 ঘন্টা কাজ করতে হয়, এর মধ্যে কেউ কারোর সাথে কথা বলে না, এমন নিয়ম আমি জীবনেও শুনিনি। এখন তো দেখি তারা কাজ করতে আসে না, জেলখানে আসে। তো এত কিছু চিন্তা করে লাভ কি? আমি আমার চিন্তা করি। ভাই শেষ, এখন আসি। ওকে। আমি আমার অফিসে চলে আসলাম। কিছুক্ষণ পর সারা আমাকে বলল তার অফিসে যেতে। আমি সারার অফিসে গেলাম। সারা বলল, তোর তো কোনো কাজ নেই, আমার এই ফাইলটি কমপ্লিট করে দে। ওকে, এখানে বসে করি। ওকে। এই কোম্পানির একটা অদ্ভুত নিয়মের কথা শুনলাম। কি কথা? এখানে বলে প্রয়োজন ব্যতীত কারোর সাথে কথা বলতে পারে না কেউ। কেন জানি না। আপনি জানেন না? এটা কি করে সম্ভব? এটা এই অফিসের নিয়ম। ও, কিন্তু নিয়মটা একটু অন্যরকম হয়ে গেল না? আমাকে জিজ্ঞেস করতেছস কেন? ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস কর। ওকে। আমি আর কিছু বললাম না, সোজা বাসায় চলে আসলাম। অফিস শেষ করে এসে খাওয়া দাওয়া করে গোসল করলাম, কাপড়গুলো পরিষ্কার করলাম। আমি পরিষ্কার থাকতে পছন্দ করি। আমি একটা কাপড় 2 দিনের বেশি পরি না, পরে সেটা ধৌত করে আবার পরি। আমি যদি অলস হই, কিন্তু পরিষ্কার থাকতে আমার পছন্দ করি। এভাবে কিছুদিন চলে গেল। আমার অফিসে অধিকাংশ সময় কাজ থাকে না, বসে বসে সময় কাটায়। মনিয়াপুর মতিগতি ভালো লাগতেছে না, আমার সামনে পড়লে কেমন জানি রাগি চোখে তাকিয়ে থাকে, কারণটা বুঝে পাচ্ছি না। আমি শুধু অফিসে বসে থাকি সেজন্য। একদিন রাতে দেখি সারা কল দিল, রাত তখন 9টা। আমি ফোন ধরলাম। কি রে, কই তুই? বাসায়। একটা জরুরি কাজে তোকে এখন আসতে হবে। কেন? এখন আমি ঘুমাবো। আমি আর বস একটা মিটিংয়ে আছি, এখানে একটু সমস্যা হয়েছে, তোর এখানে আসতে হবে। ওকে, কোথায় আসতে হবে? আমি তোর লোকেশন দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। ওকে। আমি রেডি হয়ে সারার দেওয়ার লোকেশনে চলে আসলাম। এসে দেখি এখানে একটা বিশাল হোটেল। আমি হোটেলের দেওয়ার রুমে চলে আসলাম। এসে দরজায় ঠোকা দিলাম, দেখি দরজা খোলা। ভিতরে ঢুকে দেখি কেউ নেই। আমি ভাবলাম সারাকে কল দেই। কল দিতে যাব, দেখি রুমে আরও 2জন ছেলে ঢুকলো। ঢুকি আমাকে ওরা উড়ে ধরে মারতে লাগলো। আমি কিছু বলবো, সে সুযোগ দিচ্ছে না। আমিও প্রতিহিত করতে লাগলাম। আমি 2জনকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। পরে একজনের তলপেটে কিক চালালাম, আর একজনকে ইচ্ছা মতো কিক দিতে লাগলাম। পরে একজন আমাকে লাথি দিয়ে নিচে ফেলে দেয়। পরে 2জনে আমার উপরে উঠে তড়িগড়ি করে আমার হাত পা বেঁধে ফেলে একটা চেয়ারে বসিয়ে দেয়। চেয়ারের সাথে বেঁধে তারা 2জন চলে যায়। আমি খেয়াল করলাম আমার নাক থেকে রক্ত পড়ছে, ঠোঁট ফেটে গেছে। আমি বুঝতে পারছি না তারা 2জন আমাকে মারবে কেন। 2জনের কাউকে আমি চিনি না, নাকি তারা অন্য কারো কথায় এরকম করছে, কিন্তু কার কথায় আমি বুঝতে পারছি না। আমি কারোর সাথে তো কোনো ঝামেলা করিনি। পরক্ষণই আমার খেয়াল আসলো, আরে এটা আবার বাবার কি আছে? আমাকে এখানে আনছে কি? সারা। নিশ্চয়ই সে আমার সাথে এরকম করেছে, কিন্তু কেন? আর এভাবেই বা মারবে কেন? আমার মাথা কাজ করছে না। আমি মাথা নিচু করে বসে রইলাম। রক্তে আমার শার্ট প্যান্ট লাল হয়ে গেছে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কে জানি আসছে রুমের ভিতরে। আমার শরীরটা দুর্বল লাগছে। আমি মাথা উঁচু করলাম না। সে এসে আমার মাথা উঠালো। আমি তাকিয়ে দেখি সারা। আমি অবাক হইনি, কারণ সে যেহেতু আমাকে এখানে ফোন করে আনছে, তাহলে নিশ্চয়ই এটা তার কাজ। সে টিস্যু দিয়ে আমার মুখ মুছে দিচ্ছে। আমি বললাম, হাত সরা বেশ্যামাগি। দেখ, বকা দিস না, আমি তোরে কিছু করছি? হাত সরা।
আমি মনি আপুর কাছে বলবো তুই যে আমার সাথে কি করছস। ওহো, তুই তো দেখি ম্যাডামের নামও জানোস। এই জন্যই তো বলি ম্যাডামের সাথেই তোর কিসের এত কথা। চুপ কর শয়তা, এর বিচার খুব ভয়ঙ্কর হবে। কার বিচার হবে সেটা একটু পর বুঝবি। তুই শুধু একটাবার ম্যাডামের সাথে কথা বলার সুযোগ দে। আমার চোখে মুখ দিয়ে আগুন বের হচ্ছে রাগে। হাত দুটো যদি খুলে থাকতো তাহলে এতক্ষণে তাকে আধা মরা করে ফেলতাম। দুঃখিত, নিতে পারলাম না। আচ্ছা তুই আমার সাথে এরকম করছিস কেন? আমি তোর কি করেছি? তোর সাথে আমার কোনো ঝামেলা নেই, ঝামেলা আছে আরেকজনের। কে সে? একটু পর দেখতে পারবি। তাকে বল আমার সামনে না আসতে, তাকে পেলে আমি মেরেই ফেলবো। সেই সাধ্যও তোর নেই। দেখা যাবে, তুই সাহস থাকলে আমার হাত খুলে দে, দেখ তুই এখান থেকে বেঁচে ফিরতে পারস কিনা। ভাবলেই ফেলে দিলি। আচ্ছা যাই হোক, আমি চলে যাই। একটু পর তোর সাথে একজন দেখা করবে, তার কাছেই তুই তোর রাগ মিটাস। এই বলে সারা চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন কে জানে আসলো। তার দিকে তাকাতে আমার উপর আকাশ ভেঙে পড়লো। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। সেটা হলো মনি আপু। মনি আপু আমার সাথে এরকম করলো, আমি বিশ্বাস করতে পারতেছি না। মনি আপু আমার সামনে এসে বলল, ইস, তোর একটু বেশি মারছে। সরি। হোয়াই হোয়াই? তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। তাহলে কেন? মরে আছে আজ থেকে 10 বছর আগে আমার কোমরে ঘুষি দিয়েছিলি, আর আমাকে চড় দিয়ে চশমা ভেঙে ফেলেছিলি। মনে আছে। সেটার জন্য এমন করেছি। আসলে কি জানিস, আমি আমার মনকে শান্তি দিতে পারছি না। তোরে দেখলেই আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে। এটার জন্য এত কিছু করতে হবে? ওই দিনই আমাকে চোর দিয়ে দিতেন, আমি কিছু মনে করতাম না। দেখ, তোর মনে করায় আমার কিচ্ছু যায় আসে না। তুই সেই 8-10টা ছেলের মতোই আমার কাছে, আর তোকে আমি নিজের হাতে মারবো, না হলে আমার মন শান্তি পাবে না। আপনি যদি আমাকে মারতেন তাহলে আমার কোনো দুঃখ থাকতো না। আপনি মানুষ ভাড়া করে আমাকে মারছেন। আসলে আমি লোক পাঠিয়েছিলাম তোকে ধরে চেয়ারে বাঁধতে, কিন্তু তোকে কাবু করতে একটু সমস্যা হয়েছে। ও, সেই ছোটবেলা থেকে আমার চোখে একটু সমস্যা। আজ আমি তোকে কানা বানাবো। যা ইচ্ছা করেন, আমার শরীর খুব দুর্বল লাগছে। মনি আপু আমাকে কোনো না কোনোভাবে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় দিল, দিয়ে আরও 4টা চড় লাগালো। আমার গাল দুটো দিয়ে যেন আগুন বের হচ্ছে। তারপর আবার আমার নাকে মুখে ঘুষি দিতে লাগলো। চোখে একটা ঘুষি দিল, চোখ ফেটে যেন রক্ত বেরোচ্ছে। এভাবে মারার কারণে ব্লিডিং শুরু হয়ে গেল। দেখি মনি আপু চলে যাচ্ছে। আমি বললাম, আপু আমার শরীরটা খুব দুর্বল লাগছে, অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে মনে হয় বাঁচতে পারবো না। যদি মারা যায় তাহলে আপু প্লিজ আমার মাকে দেখে রেখেন। এই বলে আমি মাথা নিচু করে বসে রইলাম। আমার চোখ দুটো বুজে আসছে, আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি কোনো এক হাসপাতালে ভর্তি আছি। দেখি মুখে ব্যান্ডেজ। আস্তে আস্তে আমার সব খেয়াল হলো। আমি আমার মোবাইল খুঁজতে লাগলাম। দেখি এক নার্স আসলো, বলল, বেশি নড়াচড়া করবেন না, ব্লিডিং শুরু হবে। আর কয়দিন এখানে আছি? গতরাতে আপনাকে এখানে আনা হয়েছে, একদিন আপনি ঘুমিয়েছিলেন। আমার মোবাইলটা কোথায় জানেন? আপনার সাথে তো মোবাইল আসেনি। ও, আমার আর কতক্ষণ এভাবে থাকতে হবে? আপনার চোখে মারাত্মক চোট লেগেছে, যার জন্য আপনাকে চোখের ডক্টরের শরণাপন্ন হতে হবে। আর আপনার প্রচুর ব্লিডিং হচ্ছে, সেজন্য আপনার চিকিৎসা করতে রক্তের প্রয়োজন ছিল, কিন্তু আপনার রক্তের গ্রুপ ছিল A নেগেটিভ। এই রক্ত আমাদের কাছে ছিল না, যে নিয়ে এসেছিল আমরা তাকে জানালাম, সে আপনাকে 1 ব্যাগ রক্ত দেয়, যার জন্য আপনি এই যাত্রায় বেঁচে যান। আপনার মোবাইলটা দেওয়া যাবে? আমার মাকে ফোন করব। আমাদের ব্যক্তিগত মোবাইল কোনো পেশেন্টকে দেওয়া যায় না। প্লিজ আপু দেন, আমার মা মনে হয় খুব টেনশন করছে। শুধু 1টা মিনিট। সেটা আমাদের রুলস, আমরা রুলস ভঙ্গ করি না। প্লিজ আপু 1টা মিনিট। ওকে, এই নিন। আমি ফোন নিয়ে মার কাছে কল দিলাম। মা কল ধরলো। মা বলল, কি রে, তোকে সকালে ফোন দিলাম ধরলি না কেন? এই তোমার একটু ব্যস্ত ছিলাম। ওকে, খাওয়া দাওয়া ঠিক মতো করিস। তোর ওই নাম্বার কি হয়েছে? মা অফিস থেকে কি যেন একটা সমস্যা হয়েছে, কিছুদিন পর ওই নাম্বারে কল দিও। আচ্ছা। আর এই নাম্বারে ফোন দিও না, হ্যাঁ? এখন রাখি। আচ্ছা। মায়ের সাথে কথা বলে মনটা এখন খুব ভালো লাগছে। আমি নার্সকে মোবাইল দিয়ে দিলাম। নার্স বলল, আপনি এমন আহত হয়েছেন, কিন্তু আপনার মাকে বললেন না কেন? মাকে বললে সমস্যা আছে। আপনি যে আহত হয়েছেন আমরা ভাবছিলাম পুলিশকে ইনফর্ম করব, কিন্তু যে আসছিল আপনাকে নিয়ে সে না করেছে। পুলিশকে না বলে ভালোই করছেন। এই নিন ঔষধ। ধন্যবাদ।
আচ্ছা, আমার হাসপাতালের বিল কত হয়েছে? সেটা বলতে পারবো না, কিন্তু আপনার হসপিটালের বিল পে করে দিয়েছে যিনি আপনাকে নিয়ে এসেছিল। কে নিয়ে আসছিল জানেন? চিনি না। তার মুখের বর্ণনা দিতে পারবেন? পারবো। বলেন। উনি খুব আতঙ্কে ছিলেন এবং খুব কাঁদছিলেন। তিনি কিছুটা মিডিয়াম বয়সের ছিলেন, আমি পেশের ওপরে হবে। তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন, মুখের মধ্যে মায়াবী একটা ভাব ছিল। সবচেয়ে বড় কথা হলো তিনি চশমা পরা ছিল। ওকে, ধন্যবাদ। আমি থেকে চিনেছি। এখন রেস্ট নেন। আমি ভালো করে চিনতে পারছি এটা মনি আপু ছিল। আমাকে মেরে এখন ভালো শাস্তি আসছে। আমি তো মরে যাচ্ছিলাম, এর শাস্তি মনি আপু অবশ্যই পাবে। আমি আর মনি আপুর কোম্পানিতে চাকরি করব না, পরে আবার কোনো ঝামেলায় ফেলে আবার আমাকে মারবে। এর চেয়ে ভালো সময় থাকতে কেটে পড়া। আর সারাকে আমি কোনোভাবেই ছাড়ব না। আচ্ছা, আমার মোবাইল কোথায়? মোবাইলের জন্য খুব টেনশন হচ্ছে। মোবাইলের মধ্যে আমার গুরুত্বপূর্ণ ফাইল ছিল, যেটা অনায়াসে একটা ল্যাপটপ হ্যাক করা সম্ভব। অসুবিধা নেই, সেই ফাইল আমার গুগল ড্রাইভে আপলোড করা আছে। এখন টাকাও নেই, একটা মোবাইল কিনবো। চোখে কেমন জানি ঝাপসা দেখছি, চোখের ডাক্তার দেখা লাগবে। সেই টাকাও নেই। মার কাছে টাকা চাইব, সেই উপায়ও নেই। মার কাছে টাকা চাইলে হাজার প্রশ্ন ছুড়ে দেবে। আর মনে হয় না মার কাছে টাকা আছে, মা ব্যবস্থা করে দেবে। সত্যি কথা বললে মা শুধু বলবে শুধু বাড়িতে চলে যেতে। এখন কি করব, আমার মাথায় কোনো কাজ করছে না। এখন কাজ শুধু এখান থেকে বের হওয়া। দেখে নার্স প্রবেশ করছে, হাতে আমার পোশাক। আসলে নার্সটা খুব সুন্দরী। নার্স বলল, এই নিন আপনার কাপড়। ধন্যবাদ, আমি এখন চলে যেতে চাই। কিন্তু উনি বলছিল তিনি এসে আপনাকে নিয়ে যাবে। টাকার দরকার নেই। এই ঔষধগুলো খাবেন রুটিন মতো। ওকে, ধন্যবাদ, আবারও আসবেন। না, আমার আর এখানে আসার ইচ্ছা নেই, কারণ আমি মরতে চাই না। এখানে সবাই আসে বাঁচার জন্য, মরার জন্য নয়। মরার জন্যই আসে, না হলে কেন? আমি মরতে বসেছিলাম। দেখেন, আমরা আপনাকে বাঁচিয়ে তুলেছি, আপনার কৃতজ্ঞ থাকা উচিত। ওকে, ধন্যবাদ। নার্স চলে গেল। আমি পোশাক পাল্টিয়ে এমন ভাব ধরলাম যেন আমার কিছুই হয়নি। আমি হাসপাতাল থেকে বের হয়ে আসলাম। দেখি সারা আর মনি আপু গাড়ি থেকে নামলো। তাদের দেখি আমার মেজাজ গরম হয়ে গেল। সারা হেঁটে আমার কাছে আসলো, বলল, ম্যাডাম তোকে ডাকছে। আমি তার ছেলের হাসি দিয়ে বললাম, কে আমার ম্যাডাম? আর আপনি কে? দেখ, ভাব ধরিস না, ম্যাডাম দাঁড়িয়ে আছে। কে আমার ম্যাডাম? আমি কি কোনো কোম্পানিতে চাকরি করতাম? মনে হয় না। আর আপনিই বা কে? ম্যাডাম দাঁড়িয়ে আছে। লিসেন, আমি কোনো কোম্পানিতে চাকরি করি নাই, না আমার ছিল কোনো বস। আর আপনাকে আমি চিনি না, আমাকে আর ডিস্টার্ব করবেন না। এই বলে আমি রিক্সা করে নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে বাড়িওয়ালার মোবাইলটা নিয়ে মাকে ফোন দিলাম, মা কিছু টাকা পাঠাও। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? মা, আমার মোবাইলটা ছিনতাই হয়ে গেছে, কিছু টাকা দরকার। কিভাবে চিন্তাই হয়েছে? আমাকে আগে বলিসনি কেন? সেই সুযোগ ছিল না। কত টাকা লাগবে? 10,000 টাকা দাও। আচ্ছা, তুই বিকাশ নাম্বার দে, পাঠাইতেছি। আচ্ছা। বিকাশ থেকে টাকা তুলে প্রথমে চোখের ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে সমস্যার কথা বললাম। ডাক্তার একটা ড্রপ দিল আর চশমা দিল, বলল 3 মাস ব্যবহার করতে। ভাবলাম মনিয়াপুর মনের ইচ্ছা পূরণ হলো। সে নিজে কানা, সাথে আমাকেও কানা বানালো। আমি নিয়ত করে ফেললাম মনিয়াপুর কোম্পানির আশেপাশেও আমি যাব না। দরকার হলে ঢাকায় রিক্সা চালিয়ে বাড়িতে টাকা পাঠাবো। এখন আমার কাজ শুধু একটা নতুন কাজ বের করা। আমি একটা বাটন মোবাইল কিনে পূর্বের সিমটা উঠাইলাম। কাজ খুঁজতে লাগলাম। 4 দিন চলে গেল, কোনো কাজই পাই নাই। সেদিন খুব ক্লান্ত লাগছিল, রাতে ঘুমালাম। রাত 1টার সময় কে জানি দরজায় টোকা দিচ্ছে। আমি কিছুটা অবাক হলাম, এত রাতে কে দরজায় টোকা দিচ্ছে? আসলে আমার রুমটা বাড়ির এক কোনায় পড়েছে, মানে গেটের ভিতরে এক দরজা, গেটের বাইরে আরেক দরজা। আমি বাইরেটা বেশি ব্যবহার করি, সেজন্য গেটের বাইরের থেকেও আমার রুমে আসা যায়। রাত 1টার সময় দরজা টোকা দেওয়ার কারণে আমি কিছুটা হকচকিয়ে উঠলাম। আমার মাথায় কাজ করছে না, কে দরজায় টোকা দিল। আমি লাইট জ্বালিয়ে চশমা চোখে দিয়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে? মনির জীবনটা খুবই অদ্ভুত। মনির আব্বু তাকে ব্যবসা দিয়ে দিয়েছে, বলেছে তার নিজের মতো করে ব্যবসা সাজিয়ে নিতে। মনিও তার কোম্পানি ধরে রাখতে অনড়, সেজন্য সে খুব কঠোর আচরণ করে কর্মচারীদের সাথে। ব্যবসার পেছনে ছুটতে ছুটতে কখন যে তার বয়স 25 কোঠায় গিয়ে ঠেকেছে সে নিজেও জানে না। মনির একজনকে খুব প্রয়োজন। তার কোম্পানির সাথে অন্য আরেকটি কোম্পানি মিলিত হয়ে যৌথ মিলনে নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। যার সাথে কাজ করা হচ্ছে তার নাম হচ্ছে মিস্টার আজিম। তার সাথে মনির খুব ভাব। অনেক সময় সে মিট করতে চায়, মনিও আপত্তি করে না, কারণ তার এখন একজনকে খুব দরকার।
মনি তার চাহিদাগুলো বুঝতে পারছে। মনির টাকার অভাব নেই। মনির যে টাকা আছে সেই টাকা দিয়ে মনির 14 গোষ্ঠী খেয়ে যেতে পারবে। মনির সেক্রেটারি সারা খুব ভালো মেয়ে, কিন্তু খুব জেদি। অবশ্য মনির কম জেদ না, কিন্তু সারা মারামারিতে উস্তাদ। একাই 2 জন পুরুষকে কাবু করে ফেলতে পারে। এজন্যই সারা এক হিসাবে মনির বডিগার্ড, আবার সেক্রেটারিও। ও মনির মতোই এখনও বিয়ে করেনি। সে এখন মনিকে নিয়ে ব্যস্ত। মনি বিয়ে করলেই ও করবে। কিন্তু মনি ইদানিং একটা সমস্যায় পড়েছে। সেটা হলো রাতে ঘুমাতে পারে না। তার কারণ হলো কিছুদিন আগে তার প্রতিবেশী একজন তার কোম্পানিতে জয়েন করে। তার নাম হলো রাফিদ। অন্য সবার থেকে সে একটু অন্যরকম। এই রাফিদ কিনা ছোটোবেলায় মনিকে কোমরে ঘুষি মারছিল। এটা মনে হতেই মনির মাথায় রক্ত উঠে যায়। সেই জন্য রাফিদকে আচ্ছা মতন ধোলাই দিয়েছিল। কিন্তু মারটা একটু বেশি হয়ে যায়। বেচারা মরতে বসেছিল। কিন্তু ভাগ্যের বিষয় হলো রাফিদের রক্ত আর মনির শরীরের রক্ত একই। তাই মনি তাড়াতাড়ি 1 ব্যাগ রক্ত দেয়, যার জন্য রাফিদ বেচারা বেঁচে যায়। এটা ভেবে খুশি লাগছে মনির। মনির মতোই রাফিদকে কানা বানাতে পারল। মনি জানে রাফিদ তার কোম্পানির মুখ দেখবেই না কখনো। সেসব ভেবে মনির লাভ নেই, আর তাকে সরি বলার কোনো ইচ্ছাও নেই মনির। সব কিছুই ঠিক ছিল। সমস্যা হয়েছে রাতে। রাতে ঘুমানোর পর মনি রাফিদকে নিয়ে স্বপ্ন দেখে রাফিদ সে রক্তাক্ত মুখ নিয়ে মনির পাশে শুয়ে আছে। দেখে তার মুখ থেকে টপ টপ করে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। দেখে রাফিদ মনির আরও কাছে চলে এসেছে। এসে মনিকে জড়িয়ে ধরল। তার নাক মুখ থেকে যে রক্তগুলো পড়ছে সেগুলো মনির মুখে পড়ছে। মনি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়। উঠে তাড়াতাড়ি 1 গ্লাস পানি খায়। মনি এমন স্বপ্নের কথা মনে হলেই শরীরটা কাটা দিয়ে ওঠে। ওই দিন রাতেই আর মনি ঘুমায়নি। পরের দিন অফিসের কাজ শেষ করে অনেক রাতে আসলো মনি। প্রচণ্ড ঘুমে ধরেছিল, তাই ফ্রেশ না হয়েই ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে আবারও দেখতে থাকে মনি রাফিদের সেই রক্তাক্ত মুখ, নাক দিয়ে টপটপিয়ে রক্ত পড়ছে। এক চোখ বন্ধ দেখে হেঁটে তার খাটের কাছে আসলো। এসে মনির পাশে শুয়ে পড়ল। শুয়ে মনির ঠোঁটের কাছে মুখ নিতে থাকে। একেবারে যখন ঠোঁটের কাছে মুখ চলে আসে তখন মনির ঘুমটা ভেঙে যায়। এই এসির মধ্যেই মনির শরীর দিয়ে টপটপিয়ে ঘাম বের হচ্ছে। মনি বুঝতে পারছে না এসব কী হচ্ছে মনির সাথে। শুধু রাফিদ কেন আসবে তার স্বপ্নে। মনি বুঝতে পারছে রাফিদ সাথে অন্যায় করেছে, সে জন্য স্বপ্নে আসছে রাফিদ বারবার। আচ্ছা, যদি রাফিদের কাছে ক্ষমা চায় তাহলে বোধহয় আর আসবে না রাফিদ স্বপ্নের মধ্যে। আচ্ছা আসুক, ভালো কথা, কিন্তু এভাবে রক্তাক্ত মুখ নিয়ে আসলে কে ভয় না পাবে। আবার আসে আমাকে কিস করতে, কত বড় সাহস। মনি গিয়ে ফ্রেশ হলো। ঘুমানোর কোনো ইচ্ছাই নেই মনির। ঘুমালে যদি আবারও ওই স্বপ্ন দেখে। মনি সারা রাত কোম্পানির কাজ নিয়ে শেষ করে ফেলল। যদিও শেষ রাতে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মনির মুখটা দেখার মতন ছিল। 2 চোখ লাল, গালগুলো ফোলা ফোলা। সারা মনির এমন অবস্থা দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ম্যাডাম আপনি কি রাতে ঘুমান নাই? কেন? আপনার চোখ এমন কেন? চোখ দুটো লাল হয়ে আছে। তেমন কিছুই না, রাতে অফিসে কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সারা অবাক হয়ে বলল, ও মনে হয় রাফিদকে একটু বেশি মেরে ফেলছি। মনির মুখে রাফিদের কথা শুনে সারা যেন আকাশ থেকে পড়ল। বলল, জি ম্যাডাম, একটু বেশি মেরে ফেলেছেন। আমার কি তার কাছে ক্ষমা চাওয়া উচিত? আচ্ছা, তুই কি রাফিদের লোকেশন বের করতে পারবি? জি ম্যাডাম, আর আমার মনে হয় তার প্রয়োজন নেই। ও, আপনার যদি শুধু রাফিদের ওই ঘটনার কথা মনে পড়ে তাহলে আপনি মিস্টার হাজিমের সাথে ভালো একটা সময় কাটাতেই পারবেন। একদম ঠিক বলতেছস। এক্ষুনি মিস্টার আজিমকে ফোন করে বল তার সাথে আজকে দেখা করব। ওকে ম্যাডাম, তাড়াতাড়ি একটা বিয়ে করে না, আমার অত বিয়ে করতে মনে চায়। সারা, তুই প্রতিশ্রুতি দিয়ে কি বিপদে পড়েছ দেখেছ? এর চেয়ে ভালো তুই প্রতিশ্রুতি উঠিয়ে নে। এখন আপাতত থাক, মনের মতো কাউকে পেলেই উঠিয়ে নিব। তোর আবার পছন্দের বাকি আছে। ওকে। সারা আর মনি অফিসে গেল। অফিসে সারাদিন ঘুমিয়ে কাটালো। রাতে মিস্টার আজমের সাথে দেখা করলো। মিস্টার আজমের সাথে ভালো একটা মুহূর্ত কাটালো। রাতে বাসায় ভাবলো মনের মতো করে একটা ঘুম দিবে। শুয়ে সাথে সাথে ঘুমিয়েও গেল। আবার একই স্বপ্ন, কিন্তু এবার এসে রাফিদ সোজা মনির ওপরে উঠে গেল।
আস্তে আস্তে রাফিদ রক্তাক্ত ঠোঁট মনির ঠোঁটের কাছে আনতে লাগলো। আর মাত্র 1 ইঞ্চির ব্যবধান, তখনই মনির ঘুম ভেঙে যায়। চোখ খুলে তাকে কেউ নেই। মনির শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে। 1 গ্লাস পানি খেলো। ওই দিন রাতেও মনি ঘুমাতে আর পারল না। পরদিন সারাকে বলল তার বাসায় থাকতে। মনির ঠিক করলো যদি আজকে রাতেও এই স্বপ্ন দেখে তাহলে কিছু একটা করবে। মনির ক্লান্ত শরীরটা নিয়ে শুয়ে পড়ল। 3 দিন ধরে মনি ঘুমাতে পারে না। বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথে মনি ঘুমিয়ে পড়ল। মনি স্বপ্ন দেখতে লাগলো। রাফিদের রক্তাক্ত ঠোঁট মনির গোলাপি মিষ্টি দুটি ঠোঁটের থেকে ইঞ্চি খানিক দূরে। মনি অনেকটা জেদের বসে রাফিদের রক্তাক্ত ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দিল। অনেকক্ষণ মনি রাফিদকে কিস করলো। কিস করতে করতে যে এত ভালো লাগে মনি সেটা আগে জানতো না। মনি এখন রাফিদকে ছাড়তে চাচ্ছে না। মনি আস্তে আস্তে রাফিদকে জড়িয়ে ধরলো, কিন্তু ততক্ষণে রাফিদ মিলিয়ে গেল। মনি ঘুম থেকে উঠে সারাকে কল করলো, বলল, রাফিদের ঠিকানা বের করছো? জি ম্যাডাম। এক্ষুনি গাড়ি বের করো, এক্ষুনি রাফিদের বাসা যাব। ম্যাডাম এখন রাত 1টা বাজে, সকালে যাই। না, এক্ষুনি বের হও। ওকে ম্যাডাম। সারা গাড়ি নিয়ে বের হলো। মনি গাড়িতে উঠে সোজা রাফিদের বাসার সামনে এসে বলল, যা ওরে ধরে নিয়ে আয়। ওকে। সারা গিয়ে দরজায় টোকা দিল। দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কে। ওভার থেকে একটা মেয়ে কণ্ঠ বেশি আসলো। বুঝলাম এটা সারা। আমি সারা। দরজা খুল। কেন আসছেন? তুই দরজা খুলে পরে বলছি। না, দরজা খুলবে না। এত রাতে আমার এখানে কেন আসছেন? আমাকে মেরে ফেলার চিন্তা করছেন? তেমন কিছু না, ম্যাডাম আসছে, তোর সাথে কথা বলবে। আপনারা দুজন চলে যান, আপনাদের সাথে কোনো কথা নেই। আপনারা দুজন শুধু আমাকে মারতে আসছেন। প্লিজ সারা, আমাকে ছেড়ে দিন। ম্যাডাম তোর সাথে দেখা করতে আসছে, প্লিজ ম্যাডামকে ফিরিয়ে দিস না। আপনাদের কাউকে আমি চিনি না, চলে যান। তুই যদি দরজা না খুলোস, না হলে কিন্তু দরজা ভেঙে ঢুকবো। এই বলে দরজা লাথি দিতে লাগলো। আমি বললাম, ওকে ম্যাডামকে বলেন আসতে। আচ্ছা। একটু পর মনি আপুর কণ্ঠ শুনতে পারলাম। রাফিদ, তোর সাথে কথা আছে, প্লিজ দরজা খোল। ওকে আপু, আমি দরজা খুলছি। যদি কিছু করার চেষ্টা করেন তাহলে আপনাদের দুজনকে আমি মেরে ফেলবো। আচ্ছা। আমি হাতের মধ্যে একটা ছুরি নিয়ে দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথে সারা আমার হাত থেকে ছুরি কেড়ে নিল। আমার টি শার্টের কলার ধরে গাড়ির সামনে নিয়ে গেল। গাড়ির দরজা খুলে আমাকে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিল। দেখি আমার পাশে মনি আপুও বসে আছে। মনি আপু বলল, অফিসে যাস না কেন? আর আপনার কোম্পানিতে চাকরি করবো না। দেখ, তোকে আমি এইভাবে এসে বলতেছি, এটা তোর সৌভাগ্য। লাগবে না আমার সৌভাগ্য, আপনি চলে যান। সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত তোর সাথে এমন করার জন্য। মনি আপুর মুখ থেকে সরি শুনে নিজেকে অন্যরকম মনে হচ্ছে। আমি ভাবলাম মনি আপু টাকার পিছনে ছুটে শুধু। আসলে কি জানেন, প্রত্যেকটা মানুষেরই একটা মন থাকে। এই অতিরিক্ত রাগের কারণে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সময় ফুরিয়ে গেলে সঠিক সিদ্ধান্ত মাথায় আসে। তখন যদি সে সেটা সমাধান করে, সেটা হলো বুদ্ধিমানের কাজ। মনি আপু সেটাই করছে। ইটস ওকে, নো প্রবলেম বললাম মুখে হাসি টেনে। মনি আপু আমার মোবাইল দিয়ে বলল, এই নে তোর মোবাইল। ধন্যবাদ। আগামীকাল থেকে অফিসে জয়েন কর। ওকে, কিন্তু আপু স্যারকে বললেন আমার সাথে ভালো ব্যবহার করতে। আচ্ছা, বলবো। আমি মনি আপুর মুখের দিকে তাকালাম। দেখি চোখে দুটো চশমা, চোখে দুটো লাল হয়ে আছে। বুঝতে পারলাম না কেন, কেঁদেছে অনেক। আমার তো মনে হয় না। মনি আপুর হাত থেকে মোবাইল নেওয়ার জন্য হাত বাড়ালাম। মোবাইল নেওয়ার সময় মনির হাতের সাথে আমার হাত লেগে যায়। আমি তার হাতটা অনুভব করলাম। আমার হাতের তুলনায় মনি আপুর হাতটা অনেক উষ্ণ। নিজের শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেল। আমি বললাম, আমি যাই। ওকে যা, আগামীকাল থেকে যেন অফিসে দেখতে পাই। জি আপু। অফিসের মধ্যে কিন্তু আপু ডাকিস না। ওকে। আমি চলে আসলাম। গাড়ির আওয়াজ শুনলাম, তারা চলে গেছে। আমি ভাবতে লাগলাম, মনি আপু মনে হয় আমাকে একটু বেশি কেয়ার করছে। তার কি কোনো কারণ আছে, নাকি আবার নতুন কিছু করার ফন্দি করছে? কেন জানি মনি আপুর জন্য মনের ভিতর নতুন একটা ফিলিংস কাজ করছে। ফিলিংস কাজ করলে কী লাভ হবে? আমার সব কিছু গিরি মাকে নিয়ে। মা যেভাবে চায় সব কিছু সেভাবেই হবে। মা যে মেয়েকে বলবো বিয়ে করতে, আমি সেই মেয়েকে চোখ বুঝে বিয়ে করব। আমার আব্বা সে অনেক আগেই মারা গেছে, যখন আমার 15 বছর, আর এখন 23 চলে। মানে 8 বছর আগে আমার পিতা মারা গেছে। 8 বছরে মা আমাকে তিল তিল করে বড় করেছে, কোনো কিছুর অভাব হতে দেয়নি। সেই সময় যেটা চেয়েছি সেই সময় সেটা পেয়েছি। এখন কোনো কিছুর জন্য আমি মাকে কষ্ট দিতে চাই না। আর কোথায় মনি আপু, আর কোথায় আমি? আমি কি চিন্তা করছি?
এখন যেহেতু মনি আপু রাত 1টার সময় এসে বলে গেছে তার কোম্পানিতে জয়েন করতে, তাহলে অবশ্যই আমি জয়েন করব। আমি পরদিন অফিসে হাজির হলাম, গিয়ে আমার কাজে মনোযোগ দিলাম, কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম কে জানি মোবাইলে কল দিলেও। আমি চিনতে পারলাম এটা রাহাত। রাহাত, কি খবর, কেমন আছোস? ভালো। মামা তুই কোথায় জানি চাকরি করস? জেনি ইন্ডাস্ট্রি লিমিটেড। এটা কোথায়? আমি জায়গার ঠিকানা বললাম। সেই জায়গার আশেপাশে একটা কোম্পানিতে আমি আজ চাকরির ইন্টারভিউ দিতে আসবো। আমি কি এক রাত থাকতে পারবো তোর সাথে? অবশ্যই। আমি আগামীকাল আসছি। ওকে, এসে কল দিস। আচ্ছা। আমি রাহাতের ফোনে কেটে দিলাম। ভাবলাম একটা কফি খাওয়া যাক। অফিসের মধ্যে কফি বানানোর মেশিন আছে, যে যার মন ইচ্ছা মতো কফি বানিয়ে খেতে পারে। আমি কফির মেশিনের কাছে গিয়ে কফি বানাতে লাগলাম। এক মেয়ে এসে বলল, একটু তাড়াতাড়ি করেন, আমার কাজ আছে। আমি তো আর মেশিন না, আপনি মেশিনকে বলেন তাড়াতাড়ি করতে। না, আপনিই তাড়াতাড়ি করেন। আচ্ছা দাঁড়ান, আমারটা আপনি নিয়ে যান। আপনি কি সুগার বেশি খান? হুম। আমি কম খাই, ওকে? এখন তাড়াতাড়ি করেন। এই বলে আমাকে ধাক্কা দিয়ে নিজের জায়গা দখল করে নিল। আমি এতক্ষণ মেয়েটার দিকে না তাকিয়ে কথাটা বলছিলাম, তাকে দেখি সারা। আমি ভাবলাম সারা ছাড়া এই কাজ আর কী বা করতে পারে। ও কণ্ঠস্বর চেঞ্জ করে এমন করেছে, আমি বুঝলাম এটা ইচ্ছাকৃতভাবে। আমি বললাম, এটা কি করলেন? সারা হাসি দিয়ে বলল, মজা করলাম, এই নে তোর কফি। আমি কফি হাতে নিলাম। সারা বলল, আচ্ছা তুই কি ভাব একটু কম ধরে অফিসে আসতে পারোস না? এমন ভাব ধরে আসোস যেন তুই অফিসের বস আর আমরাই কর্মচারী। কই আমি ভাব ধরলাম? আবারও ভাব ধরিস? আবার কোথায় ভাব ধরলাম? আবারও? রাখেন আপনার বাবা, আমি গেলাম। এই বলে আমি হাঁটে ধরলাম। কীভাবে যেন পিছনে তাকালাম। পিছনে তাকিয়ে 2 পা গেলাম। সামনে কার সাথে যেন ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে আমার হাতের গরম কফি ওনার শরীরে পড়ে গেল। উনি হকচকে উঠে আমাকে কষে একটা ছড় দিলেন। আমার চশমা পড়ে গেল। আমি চশমা চোখে দিয়ে বললাম, সরি স্যার। চুপ বেয়াদব, দেখে শুনে হাঁটতে পারিস না? সরি স্যার, আমারই ভুল। ভুল তো তোরই। এ বলে তিনি তার শরীর থেকে শার্ট খুলে ফেললেন। দেখি ওনার 6 প্যাক সেই লেভেলের বডি। অফিসের সকল মেয়ে তার দিকে তাকিয়ে রইল, কারণ হ্যান্ডসাম ছেলে 6 প্যাক। আমিও একটা সময় 6 প্যাকের ট্রাই করছিলাম, পরে অলসতার জন্য আর করা হয়নি। স্যার এসে বলল, সরি স্যার, কিছু মনে করবেন না। কোনো কিছু মনে করব না, সে তো ইচ্ছে করে আমার শরীরে কফি ঢেলে দিল। সরি স্যার, এই তুই দেখে চলতে পারিস না? থাপড়িয়া দাঁত সবগুলো ফেলে দিব। ঠিক মতো কাজ করবি, নয়তো চলে যাবি। সরি ম্যাডাম। আবার আমাকে সরি বলস? স্যারকে বল। সরি স্যার। দেখি তার বডিগার্ডগুলো আইসা তাকে নতুন পোশাক পরিয়ে দিল। আমি আমার অফিসে চলে আসি। দোষটা আমার ছিল, সেটা আমি মানলাম, কিন্তু সারা আমাকে কি অপমানটাই না করলো। উনি নিশ্চয়ই বড় কোনো ব্যক্তি হবে, সেজন্য সারা তাকে স্যার বলতেছে। কিছুক্ষণ পর সারা আসলো আমার এখানে, বলল, সরি রে, তোরে অনেক অপমান করছি, কিছু মনে করিস না। উনি আমাদের বিজনেস পার্টনার, ওনাকে ম্যাডামও খুব সম্মান করে, সেই জন্য তোর সাথে এমন করেছি, কিছু মনে করিস না। ওকে, সমস্যা নেই, দোষটা আমার ছিল। জানি তোরে চড় মারছি, কিছু মনে করিস না, আসলে উনি এমনই। সমস্যা নেই, এসব সাথে আমার অভ্যাস হয়ে গেছে। ওদিন মনি আপু মারলো, আজকে এক অচেনা ব্যক্তি এসে মারলো, পরদিন আপনি মারবেন, এরপর অফিসের সবাই আমার শরীরে হাত উঠাবে। আমি থাকতে এই অফিসের কেউ তোর শরীরে ফুলের টোকাও দিতে পারবে না। এটা যদি মনি আপু বলতো তাহলে বিশ্বাস করতাম। তুই আমাকে বিশ্বাস করিস না? না, করি না। শোন, ওই লোকটার সাথে বেশি ঝামেলা করিস না, উনি ম্যাডামের বয়ফ্রেন্ড। ওনার যদি কিছু করোস, ম্যাডাম তোকে মেরেই ফেলবে। আর তুই তো জানিস ম্যাডাম যেই দিকে আমি সেই দিকে। মনে হয় না এই অফিসে বেশি দিন টিকতে পারবো। পারবি, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। সেটা আপনি ঠিক বলছেন। একটা প্রশ্ন করি? কর। ম্যাডামকে আপনি কিরকম চোখে দেখেন? আমার কাছে ম্যাডামকে খুব ভালো লাগে, উনি আমার সকল সমস্যা বোঝে। আমি তো নিয়ম করেই ফেলেছি, ম্যাডামের বিয়ের পর আমি বিবাহ করব, আর মনে হয় শীঘ্রই বিয়ে করে ফেলবে ওনাকে। ও ভালো। আপনি কাকে বিয়ে করবেন? আপনাকে তো কেউ পছন্দ করবে না, বললাম মুখে হাসি টেনে। আমাকে বিয়ে করবে না এমন এরকম মানুষের অভাব। অভাব? যদি আমাকে বলেন তাহলে আমি রাজি হব না। তুই রাজি না হলে তোরে কিডন্যাপ করে বিয়ে করব। কত শখ! শখই তো, আল্লাহ কর যাতে কেউ আমাকে পছন্দ করে। পছন্দ করলেই তুই বেঁচে যাবি, না হলে তোর খবর আছে। সেটা দেখা যাবে। আমি যাই। ওকে। আমি আর কিছুক্ষণ অফিসে থেকে রুমে চলে আসলাম। পরদিন রাহাত আসলো, সে গিয়ে তার কোম্পানিতে ইন্টারভিউ দিল।
ইন্টারভিউ দিয়ে সে বলল খুব ভালো হয়েছে। রাহাত বলল, দোস্ত আমি মনে হয় চাকরিটা পেয়ে গেছি, এখন বাড়ি চলে যাই। কোম্পানি থেকে মনে হয় 2-1 দিনের ভেতর কল আসবে। এখন একেবারে ঢাকা চলে আসবো। তোর এখানে থাকার ব্যবস্থা আছে না? আছে, আজকে থাই গেছে। থাকলেই দেরি হয়ে যাবে, আমি গেলাম। ওকে, ফোন দিস। আচ্ছা। রাহাত চলে গেল। রাহাত আসলেই ভালো হবে, দুজনে একসাথে মজা করতে পারবো। 3 দিন পর রাহাত আসলো, এসে কোম্পানিতে জয়েন করলো। এভাবে 1 মাস চলে যায়। প্রথম মাসে বেতন দিল 30,000 টাকা। আমি ভাবলাম মোটামুটি ভালোই, খারাপ না। আমি বেতন পেয়ে মাকে ফোন দিলাম, কেমন আছেন? ভালোই। বেতন পেয়েছি। কত? 30,000 টাকা। আমার এখানে খরচ গিয়েছে 10,000 টাকা, বাকি টাকা পাঠিয়ে যাচ্ছি। পাঠা, তোর জন্য মেয়ে দেখছি। দেখছো, কিন্তু মা আমার হাতে তো এখন টাকা পয়সা নেই। তুই কোনো চিন্তা করিস না। এখন বল, তুই কবে আসতে পারবি? তুমি যেদিন বলবে। আগামী সপ্তাহে আসতে পারবি? আসতে পারবো, শুধু শুক্রবার ছুটি। তোর সাথে তো রাহাত থাকে, তাকে নিয়ে একেবারে আসিস। আচ্ছা। তুই তো জানিস আমি বাড়িতে একা, সাথে যদি বৌমা থাকে তাহলে আমার কোনো টেনশন থাকবে না। মা তোমার যেটা ভালো মনে হয় করো। আচ্ছা, আমি পরশু তাদের বাড়িতে যাব, পরে তুই আসলে কথা ফাইনাল করব। আচ্ছা। তোর আয়খা দে। আমি ফোন কেটে দিলাম। রাহাত বলল রাহাত এখন আমার সাথেই থাকে। আমি যে রুমে থাকি সে রুমে ইজিলি দুজনে থাকতে পারবো। রাহাত আলাদা তোষক বিছিয়ে থাকে, আমার কোনো সমস্যা নেই। রাহাত বলল, কে ফোন করছে? মা ফোন করেছে, আমার বিয়ের জন্য মেয়ে দেখছে। আগামী সপ্তাহে বাড়িতে যাচ্ছি, তোর যেতে হবে। ওকে, যাব। সিগারেট খাবি? দূর হালা, তুই জানিস না আমি এসব খাই না। আরে বন্ধু, একটা টান দিয়ে দেখ কেমন লাগে। বিয়ের পর তো আর খেতে পারবে না। আমি এখনও খাবো না, পরেও খাবো না। আরে খেয়ে দেখ, টেনশন থেকে সবসময় মুক্ত থাকবি। এই বলে রাহাত সিগারেট ধরতে যাবে। আমি বললাম, বাইরে যা, গন্ধ সহ্য করতে পারি না। যাচ্ছি। আমি কিছুক্ষণ পরে মোবাইল টিপিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম, অফিসে গেলাম। মনিয়াপুর সাথে পরে আর কোনো কথা হয়নি। সারার সাথে খুবই অল্প। আস্তে আস্তে কোম্পানিতে অভ্যস্ত হয়ে গেলাম। এখন সবার কাছে আমি পরিচিত, ভাবতেও অবাক লাগছে। আর কিছুদিন পরে বিয়ে। আল্লাহ আল্লাহ করি যাতে ভালো মেয়ে কপালে জুটে। আজকে অফিসে বেশি কাজ ছিল না, রুমে চলে আসলাম। মেসের খাবার আর ভালো লাগে না, পেটের খিদে শুধু খাই, টাকাও নাই যে ভালো মন্দ খাবো। রাহাতেরও আমার মতো মাসে 30,000 টাকা বেতন। তার একটা লোকাল কোম্পানি, 10 বছর মেয়াদের চাকরি। রাহাতের ফ্যামিলির সবাই আছে। রাহাত আর সবুজ আমার ছোটোবেলার বন্ধু। ছোটোবেলা থেকেই আমরা একসাথে এসএসসি দিয়েছিলাম। পরে আমি কারিগরি লাইনে চলে আসি। সবুজের এখনও কোনো চাকরির ব্যবস্থা হয়নি। ওর বাবার একটা ব্যবসা আছে, ওইখানে সে এখন সময় দেয়। ওর যদি এদিকে কোনো চাকরি হয় তাহলে 3 জন একসাথে অন্য আরেকটি ফ্ল্যাট নিয়ে থাকবো। সবুজের এখনও কোনো আপডেট পাইনি। আমি দুপুরের খাবার খেয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে বিকালে খেলতে বেরোলাম। রাত এখনও রুমে আসেনি। বাসার পাশে একটা মাঠ আছে, ওইখানে ক্রিকেট খেলি। এই 1 মাসে তাদের সাথে ভালোই পরিচিত হলাম। ছোটোবেলা থেকে আমাদের 3 জনের খেলার প্রতি একটু বেশি ঝোঁক ছিল। বিকালে খেলাধুলা করে বাসায় আসছে, দেখি অনেক মানুষ নামাজে যাচ্ছে। এখানে আসার পরে নামাজ কি জিনিস ভুলে গিয়েছিলাম। বাড়িতে থাকতে মার বকাঝকার কারণে নামাজ পড়তাম, এখানে এসে যেন সেটাই ভুলে গেলাম। কেন জানি মনে হলো নামাজ পড়া উচিত। নামাজ পড়ে রুমে আসলাম। কোম্পানি থেকে নতুন একটা ল্যাপটপ দিয়েছে, ল্যাপটপটা নিয়ে বসলাম। রাহাত রুমে আসলো। আমি বললাম, আজকে এত দেরি করলি কেন? কোম্পানিতে আজকে বেশি কাজের চাপ গিয়েছে। তোদের বস কি মেয়ে নাকি? না দোস্ত, চল না আগামীকাল ভালো মন্দ খাই। মেসের খাবার খেতে খেতে তেতো হয়ে যাচ্ছি। কি খাবি? গ্রিন আর নান। খারাপ না, ওকে আগামীকাল। তোদের কোম্পানি একটা মেয়েকে বাইর করে দিস না, কিছুদিন জমিয়ে প্রেম করি। তুই কি নিজের পায়ে নিজে কুড়াল মারতে চাস? কি দরকার আছে? কিছুদিন পর বাড়ি থেকে বিয়ের জন্য বলবে, তখন 10টা দেখে একটা পছন্দ করবি, সেটা ভালো না? জানি জানি, দেন একটা বার কইরা। তুই অন্তত আমারে বলিস না। আমাদের কোম্পানিতে যে অদ্ভুত নিয়ম, সেটা শুনলে তোর মাথা চক্কর দিবে। কি নিয়ম? আমি রাহাতকে অবশ্যই অদ্ভুত নিয়মের কথা বললাম। রাহাত শুনে বলল, এমন আজেরে ফালতু নিয়ম কে বানিয়েছে রে? আমার বাপ জন্মে এমন নিয়মের কথা শুনি নাই। কে রে তোদের বসটা? তার বাড়ি কোথায়? আমি এতদিন রাহাতকে মণিপুর সম্পর্কে কিছুই বলে নাই। কে বানাইছে শুনে তো তুই লাভ দিয়ে উঠবি। লাভ দেওয়ার জন্য প্রস্তুত হ। বল বল দেখি, কোন হালা এটা? মুফাজ্জল আঙ্কেলের মেয়েকে চিনিস? কোন মুফাজ্জল? তুই কোন মুফাজ্জলকে চিনিস? দেখে রাহাত ভাবনায় ডুবে গেল। কিছুক্ষণ পর রাহাত শোয়া থেকে বসে পড়ল, বলল, তুই আমাদের প্রতিবেশী মুফাজ্জল আঙ্কেলের মেয়ে সুমাইয়া আক্তার মনির কথা বলতেছস? হোয়াট দা? মনিয়া ফুতুর বস? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এতদিন বলস না কেন? সারপ্রাইজ।
বাল সারপ্রাইজ। ওই কানিরই তোদের সাথে এরকম করছে, এতে আমি একটু অবাক হইনি, কারণ ও তো এমনই। ছোটবেলা কি জ্বালান চালাইছে। তোর বলছিলাম না আমার চশমা পরার পেছনে একটা ইতিহাস আছে, এটা মনিয়াপুর কারণে হয়েছে। কি করে হয়েছে? আজকে না, আরেকদিন। মনিয়াপুর সাথে কি চলে নাকি? তোর কি মাথা ঠিক আছে? কোথায় মনিয়াপু আর কোথায় আমি? শালা কিছুদিন পর তো আমি বিয়ে করতেছি। বুঝছি, তোর দ্বারা কিচ্ছু হবে না, আমারই কিছু একটা করতে হবে। তুই কি করবি? দেখিস তোরে আমি একটা মেয়ের সন্ধান দিতে পারি। তুই যদি পড়াতে পারিস তাহলে তুই লাকি, আর যদি না পারিস তাহলে তোর খবর আছে। কে রে এটা? মনিয়াপুর সেক্রেটারি সারা, খুব পাকনা, আর মনিয়াপুর বডিগার্ডও। আর যেহেতু বডিগার্ড তাহলে মারামারিতে উস্তাদ। অসুবিধা নেই, তেমন মেয়েই তো আমার দরকার। দেখ, তুই জেনে বুঝে আগুনে লাভ দিচ্ছস, তোর কপালে শনি আছে। অসুবিধা নেই, তুই শুধু মেয়েটাকে দেখাইস। আচ্ছা, আমি কতক্ষণ মোবাইল টিপে খাওয়া দাওয়া করলাম, তারপর দেখি মা ফোন দিয়েছে। তোর জন্য মেয়েটা দেখছি, মেয়েটাকে না আমার খুব ভালো লাগছে। তুই কবে আসবি? শুক্রবার আসতেছি। আয়। রাখি। আর কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে অফিসে গিয়ে কাজে মনোযোগ দিলাম। দুপুর পর্যন্ত এক নাগারে বসে রইলাম। দুপুরে এসে এক সিকিউরিটি এসে খবর দিল আমাকে কে জানিয়ে ডাকছে। আমি গেটের বাইরে গিয়ে দিকে রাহাতের মুখ থেকে বুঝলাম কিছু একটা হয়েছে, সেজন্য সে ফোন না দিয়ে ডাইরেক্ট এখানে চলে এসেছে। রাহাত বলল, তোর মার শরীরটা ভালো না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কি বলিস? আমি গতকালকেই মার সাথে কথা বললাম, তখন তো মার শরীর খারাপের কথা বলেনি। আমাকে এখন ফোন দিয়ে বলল তোর মার শরীর ভালো না, এখনই রেডি হ, বাড়ি যেতে হবে। তুই দাঁড়া, আমি ছুটি নিয়ে আসতেছি। তাড়াতাড়ি যা। আমি ভাবতে লাগলাম, কি হলো মার? গত রাইতেই তো মার সাথে কথা বললাম, মা আমাকে তেমন কিছুই বলেনি। রাতের মুখ থেকে বুঝলাম নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তাহলে কি মা কি মারা গেল? এমন কথা মনে হওয়ার সাথে সাথে আমার ভিতরে একটা ছিপ দিল। ভাবলাম এটা হতে পারে না। আমি সোজা মনিয়াপুর অফিসের সামনে গেলাম, দেখি সারা নেই। মনিয়াপুর দরজা ঠোকা দিলাম। মনিয়াপু বলল, ভিতরে আয়। আমি ভিতরে ঢুকলাম। আমি বললাম, ম্যাডাম আমার ছুটি লাগবে, আমার মার শরীর ভালো না। আমি জানি, যা তাড়াতাড়ি বাড়ি যা। আর এই নে আমার পার্সোনাল নাম্বার, কোনো সমস্যা হলে ফোন দিস। ম্যাডাম আমার মার কি হয়েছে আপনি জানেন? তেমন কিছু না, তুই বাড়ি যা। আচ্ছা ম্যাডাম। আমি আর রাহাত বাসে এসে রেডি হয়ে বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে রাহাতকে এত করে বললাম, বল মার কি হয়েছে? সে বলছিল বাড়িতে গেলেই দেখতে পারবো। 1 ঘন্টা জার্নি করে নরসিংদী আসলাম। বিকালের আগেই বাড়িতে পৌঁছে গেলাম। বাইরের সামনে এসে দেখি অনেক মানুষের ভিড়। আমার ভিতরে একটা ছিপ ধরলো। আমি বাড়িতে ঢুকিয়ে দেখলাম একটা লাশের খাটিয়া। রাহাত গেল লাশের মুখ দেখালো। আমি দেখেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি মা বলে এক চিৎকার দিয়ে মায়ের লাশের উপরে লুটিয়ে পড়লাম আর শিশুর মতো কাঁদতে লাগলাম। মার লাশের উপর পড়ে চোখ দিয়ে ওজোরে পানি পড়তে লাগলো। রাহাত এসে আমাকে ধরলো। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার মার কি দোষ ছিল? আল্লাহ, তুমি কেন আমার মাকে উঠিয়ে নিয়ে গেলে? রাহাত আমাকে দৌড়ে বাইরে নিয়ে আসলো। আমি রাহাতের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলাম। নিজের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম ছিল জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকা। গত রাতেই মার সাথে কথা বললাম। মার তো কোনো অসুখ ছিল না। আল্লাহ, তুমি কেন আমাকে নিয়ে গেলে? রাহাত আমাকে বোঝাতে লাগলো। আমার সেসব কথায় কোনো ফায়দা হচ্ছে না। আমার মাথায় ঘুরপাক করছে। মার সাথে আর কোনোদিন কথা বলতে পারবো না, মাকে আর দেখতে পারবো না। মার প্রত্যেকটা কথা মনে হচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে। সব আমার দোষ। কেন যে মাকে ছেড়ে চলে গেলাম? আর যদি মার পাশে থাকতে পারতাম হয়তো এমন হতো না। মৃত্যুর সময় মার পাশে থাকতে পারতাম, মার শেষ কথাগুলো শুনতে পারতাম। হে আল্লাহ, হে আল্লাহ, কেন তুমি আমার মাকে তুলে নিয়ে গেলা? কেন তুমি আমাকে এতিম বানিয়ে দিলা? কতক্ষণ কাঁদলাম জানি না। মাকে গোসল দিল, রাতে জানাজার টাইম দিল। ছোটোবেলায় মাদ্রাসায় পড়ার কারণে আরবি পড়তে পারতাম। নিজের মার জানাজা পড়ালাম, নিজের হাতে মার খবর দিলাম। আমার চোখ দিয়ে অজরে পানি পড়তেই আছে, আর শুনতে পারবো না আমার মিষ্টি মধুর বকাগুলো। আমি রাতে ঘুমাতে পারলাম না, সে সাথে ঘুমিয়ে গেলাম। রাহাত এসে ডেকে উঠালো। এখন কেন জানি মার মধুর ডাকগুলো শুনতে ইচ্ছে হচ্ছে। সেভাবেই আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহাত আমাকে সান্ত্বনা দিতে লাগলো। দেখ, মানুষের মৃত্যু হবেই, আজ না হোক কাল। তোর মার হায়াত নেই, সেজন্য আল্লাহ নিয়ে গেছে। রাহাত আমাকে খাবার এনে দিল। আমি অল্প খাবার খেলাম। মনিয়াপু আসছে, ভিতরে আসতে বল। দেখি মনিয়াপু আসছে, সাথে সারাও। মনিয়াপু এসে বসলো। আমার চোখ দিয়ে তখনও পানি পড়তেছে। মনিয়াপু বলল,
দেখো, মানুষের মরতেই হবে, এমন আছে আল্লাহ আমাকেও আজকে তুলে নিয়ে যাবে। তোর মার হায়াত নেই, আর মার জন্য না কেঁদে দোয়া কর, আল্লাহ যেন তোর মাকে জান্নাতবাসী করে। কাঁদিস না, কেঁদে যদি তোর মাকে ফিরিয়ে আনা যেত তাহলে তোর মাকে কেঁদে ফিরিয়ে আনতাম। আমি আর সারা কিছুদিন এখানে থাকবো। তোর মাকে যারা গোসল করিয়েছে, কবর করেছে, তাদের দাওয়াত দিয়ে খাইয়ে দিয়ে তারপর আমরা যাব। না আপু, আপনার কষ্ট করতে হবে না, আমরাই ব্যবস্থা করব। রাফিদের অবস্থা ভালো না, আপনারা পারবেন না, আর এমন কেউ নাই আপনাদের ব্যবস্থা করে দিবে, তাই আমরাই করে দিব। না আপু, আপনি শুধু শুধু কষ্ট করবেন কেন, আমরা ব্যবস্থা করব। না, তোরা পারবি না। কে তাদের রান্না করে দিবে? কবে তাদের বলবি? সেটা অবশ্য মনিয়াপুর ঠিকই বলছে, কারণ আমার আব্বা ছিল আমার দাদার একমাত্র ছেলে, যার কারণে আমার চাচা চাচি ফুফু কিছুই নেই। আমাদের বংশের আমি লাস্ট। আমি বললাম 2 দিন পর। আচ্ছা, আমরা 2 দিন বাড়িতে থাকবো। শুধু শুধু কষ্ট করবেন কেন আপনারা? তোমার নাম যেন কি? বলল রাহাতকে লক্ষ্য করে। জি, আমার নাম রাহাত। রাহাত, তুমি রাফিদকে একটু সঙ্গ দাও। জি আপু। তাহলে এখন আমরা যাই, দুপুরে আর রাতে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি। জি না আপু। চুপ কর, যেটা বলছি সেটাই। এই বলে মনিয়াপু চলে গেল। রাহাত বলল, ভালোই হলো, ঝামেলা থেকে বাঁচিয়ে দিল। তুই বস, আমি আসছি। ওকে। রাহাত চলে গেল। আমি মার আলমারি থেকে মার ব্যাগটা বের করলাম। মার ব্যাগে থেকে একটা কাগজ পেলাম। কাগজে লেখা ছিল, রাফিদ বাবা, আমার কেন জানি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। তোকে বলিনি কারণ তুই শুধু শুধু টেনশন করবি। কখন মারা যাবো বলতে পারি না, হয়তো তুই পাশে থাকতে পারোস, নাও থাকতে পারোস। সেজন্য বলতাছি, আমার পছন্দ করা মেয়েকে তোর পছন্দ হলে বিয়ে করিস, আর সবসময় নামাজ পড়বি। তোর বাবার জন্য দোয়া করিস, মারা গেলে আমার জন্য দোয়া করিস, আর বংশের মর্যাদা ধরে রাখিস। আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, ওগুলো খরচ করিস, আর তোর আব্বার কবরের পাশে আমাকে কবর দিস। তোকে অনেক বকাঝকা করছি, মাফ করে দিস। যদি এই চিঠিটা পড়ে থাকোস তাহলে আমি অলরেডি মারা গেছি। কেন জানি মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না। আমার চোখ দিয়ে টপটপিয়ে পানি পড়ছে। আমাকে কেন বললো না মার মনের কথা? আবার কবরের পাশে মার কবর দিয়েছি। মার পছন্দ করা মেয়েকে এখন বিয়ে করা সম্ভব নয়, কারণ এখন আমাকে চলে যেতে হবে ঢাকায়, আর বিয়ে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব নয়। মা থাকতো তাহলে মার সাথে বাড়িতে থাকতে পারতো, এখন আর সেটা সম্ভব নয়। এই বাড়ি এখন খালি পড়ে থাকবে। ভাবতে বুক ফেটে চিৎকার আসছে। মাকে ছাড়া কি করে থাকবো? এই পৃথিবীতে আমার এখন আপন বলতে আর কেউ নেই। দুপুরে মনিয়াপু আসলো খাবার নিয়ে। মনিয়াপু আমাকে দেখে বলল, তোর কষ্ট আমি বুঝি, এভাবে কাঁদলে কি তোর মা ফিরে আসবে? এই নে, খাবার খেয়ে নে, দেখবি ভালো লাগবে। এখন আমার সামনে খা। ওকে। আমি অল্প খাবার খেলাম। মনিয়াপু বলল, বুঝতে পারছি তোর মনটা অনেক খারাপ, তাহলে বিকালে চল, নদীর পাড়ে হাঁটতে যাব। বিকেলে আমি আর মনিয়াপু সারা রাহাত গেলাম নদীর পাড়ে। শুনলাম সবুজ বিদেশে চলে গেছে। মনিয়াপু গিয়ে নদীর পাড়ে বসলো। সারা নদী থেকে খুশিতে শেষ, পানিতে নামতে চলে গেল। মনিয়াপু ইশারা দিয়ে বলল তার পাশে বসতে। আমি গিয়ে তার পাশে বসলাম। মনিয়াপু বলল, তোর মনে আছে ওই নদীতে কত গোসল করেছিলাম? মনে আছে একবার তুই যে আমাকে টান দিয়ে পানির অনেক গভীরে নিয়ে গিয়েছিলি? আমি যে কি ভয় পেয়েছিলাম, ভয়ের কারণে আমার 3 দিন একটানা জ্বর ছিল। দেখি সারা পিচ্ছিলকে পানিতে পড়ে গিয়ে অর্ধেক শরীরে ভিজিয়ে ফেলছে। মনিয়াপু বলল, রাহাত ওঠা, ও তো সারাকে। রাহাত গিয়ে হাত বাড়ালো, কিন্তু সারা নিজের চেষ্টায় উঠতে গিয়ে আবার পিচ্ছিল গিয়ে পড়ে গেল। মনিয়াপু হাসতে লাগলো। পরে বাধ্য হয়ে সারা রাহাতের হাত ধরলো। রাহাত টান দিয়ে সারাকে উঠালো। রাহাতে নিজের শরীরের শার্ট খুলে সারাকে দিল পরার জন্য। সারা নিতে নারাজ। মনিয়াপু হাসতে হাসতে বলল, সারা নে, তোর শরীর ভিজে গেছে। সারা বাধ্য হয়ে রাহাতের শার্ট নিল, নিয়ে নিজের গায়ে দিল। আমি বললাম, চলে নটি, আজান দিয়ে দেবে। আমার জন্য দোয়া করিস, কবে জানি আমিও মারা যাই। আপনার বয়ফ্রেন্ডকে গিয়ে বলেন, আমাকে বলেন কেন? আমি মানুষ হিসাবে সবার জন্যই দোয়া করি। আমার জন্য একটু স্পেশালভাবে দোয়া করিস।
আমি মসজিদে এসে নামাজ পড়ে বাসায় আসলাম। 2 দিনই চলে গেল। মনি আপু আর সারা রান্না করে আমাদের বাড়িতে নিয়ে আসলো। যারা যারা গোসল করিয়েছে, কবর করিয়েছিল, তাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো। নানির বাড়ি থেকে মানুষ আসলো। নানি, নানা আরও আগেই মারা গিয়েছে। আশেপাশের আত্মীয়স্বজনদের দাওয়াত দেওয়া হলো, সবাইকে খাওয়ানো হলো। মসজিদের ইমামকে এনে দোয়া পড়ালাম। বিকেলের দিকে মনি আপুরা আসছে বিদায় নিতে। মনি আপু বলল, রাফিদ, তাহলে আমরা যাই। তুই কবে জয়েন দিবি? মনি আপু খুব উপকার করলো আমার। আসলে এত মানুষের খাবার রান্না করাটা সহজ বিষয় না। মনি আপুকে বললাম, ধন্যবাদ আপু এত বড় উপকার করার জন্য। ধন্যবাদের কি আছে, এটা তো প্রতিবেশীর হক। তারপরে ধন্যবাদ। সারা বলল, রাহাত, আপনার শার্টটা ধোয়ার পর না ডিসকালার হয়ে যাচ্ছে। আপনাকে একটা নতুন শার্ট কিনে দিব? না, কিনে দেওয়া লাগবে না, ডিসকালার শার্টটাই দেন, ওইটাই আমি চালিয়ে নেব। না, আপনি আমার উপকার করেছেন, আপনাকে আমি ঠকাতে পারি না। আমি নতুন শার্ট কিনেই আপনাকে দিয়ে দিব। সারা যেহেতু চাচ্ছে না, করিস কেন? সেটাই, এখন বল কবে জয়েন দিবি? কিছু ঝামেলা আছে, ওইগুলো শেষ করে 3 দিনের ভিতরে জয়েন দিচ্ছি। আচ্ছা, সারা চল। মনি আপু আর সারা চলে গেল। রাহাত বলল, আমি খুব বোরে চলে যাব, গিয়ে অফিস ধরতে হবে। ওকে। আমি বাসায় চলে আসলাম। সবাই চলে গেল। এই পুরো বাড়িতে আমি এখন একা। আপনারা বুঝতেই তো পারছেন আমার মনের অবস্থা। মনটা খুব খারাপ। আমার প্রত্যেকটা কথা মনে পড়ছে আর চোখ দিয়ে পানি পড়ছে। আমি আমাদের ক্ষেতটুকু ডগি দিয়ে দিলাম, কারণ আমি চলে গেলে ক্ষেত দেখার কেউ নেই। ডগি মানে হলো 2 অথবা 1 বছর একটা চুক্তি। কিছু টাকার বিনিময়ে আমি আমাদের ক্ষেতটুকু তাকে দিয়ে দিলাম, মানে 2 বছরের জন্য ক্ষেতটা তার। আমি পরদিন বাড়িটা পরিষ্কার করে বিছানা উল্টিয়ে সব কিছু কাপড় দিয়ে ঢেকে দিলাম। বাড়িতে তালা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় মার কবরের পাশে গিয়ে অনেকক্ষণ খবর জেরাত করলাম। ঢাকায় আস্তে আস্তে রাত হলো। ঠিক করলাম পরদিন অফিসে যাব। আমার নিয়ত হলো 2 থেকে 3 বছর মন দিয়ে কাজ করে কিছু টাকা ইনকাম করে একেবারে বাড়িতে চলে যাব। বাড়ির পাশে বাজারে একটা দোকান নিয়ে ব্যবসা করব। নিজের পছন্দ মতো একটা বিয়ে করে মা বাবার কবরের পাশে সারাটা জীবন পার করে দেব। আমি পরদিন অফিসে গেলাম। মনি আপুর সাথে দেখা করতে হবে, কারণ আমার ওভার টাইম কাজ করা দরকার। অফিসে গিয়ে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর স্যার আসলো, বলল, এই শার্টটা তোর বন্ধু রাহাতকে দিস। ওকে। তোর বন্ধু রাহাত কি করে রে? কেন? এমনি। তার অজান্তেই আমি কাউকে তার পরিচয় দিতে পারবো না। ওকে। মনি আপু অফিসে আছে, আমি তার সাথে দেখা করতে পারবো। আছে, কিন্তু তিনি এখন দেখা করার অবস্থায় নেই। কেন? এখন তিনি তার বয়ফ্রেন্ডের সাথে একান্তে কথা বলছে, সেই জন্য। ও, ওনার বয়ফ্রেন্ডের সাথে কথা শেষ হলে আমাকে কথা বলার ব্যবস্থা করে দেন। দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? তোর বন্ধু রাহাতের নাম্বার লাগবে। আমি ভাবলাম সারা নিজেই দেখি রাহাতকে পছন্দ করে, আমি আর রাহাতকে সারাকে কি দেখাবো। কিন্তু আমার মন চাচ্ছে সারার মারামারি দেখতে। বাস্তবে কোনোদিন মেয়েদের মারামারি দেখিনি, রাহাতকে দিয়েই ফাঁসাতে হবে। আমি বললাম, যদি আমাকে মনি আপুর সাথে কথা বলার সুযোগ করে দেন তাহলে আমি দেব। ওকে, আমি ফোন দিলেই চলে আসিস। ওকে। সারা চলে গেল। 2-1টা কাজ আসলো, কাজগুলো করলাম। কিছুক্ষণ পর সারা কল দিয়ে বললো মনি আপুর অফিসে যেতে। আমি মনি আপুর অফিসে গেলাম। গিয়ে দেখি মনি আপু আর সারা বসে আছে। আমি বললাম, বসতে পারি? বস। ধন্যবাদ। কি বলবি বল। ম্যাডাম, ওভারটাইম কাজ করার কোনো ব্যবস্থা আছে? না, এই অফিসে ওভারটাইমের কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমাদের অন্যান্য শাখায় আছে, এগুলোতে ওভারটাইমের ব্যবস্থা আছে। ও, দেখেন না ম্যাডাম, ওভারটাইমের কোনো ব্যবস্থা আছে কিনা। সারা, ম্যানেজারকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতো ওভারটাইম হবে কি না। ওভারটাইম থাকলেও তো রাফিদকে দেওয়া যাবে না। আমাদের অফিসে যারা পুরনো তারা কানাঘুষা করবে। ঠিক, রাফিদ ওভারটাইম নেই। চট্টগ্রাম শাখায় অনেক ওভারটাইম আছে, ওখানে এখন লোক নেওয়া হচ্ছে, তুই চাইলে সেখানে ট্রান্সফার হয়ে যেতে পারবি। রাফিদ ওভারটাইম দিয়ে কি করবে? আর ওভারটাইমে তো বেশি টাকা পাবি না। তার তো কোনো বাড়িওয়ালা নেই। বাড়িওয়ালা হতে কতক্ষণ? আমার এই কথা শুনে মনি আপু আর সারা হাসতে লাগলো। মনি আপু বলল, আচ্ছা আচ্ছা, তোকে চট্টগ্রামে ট্রান্সফার করে দিচ্ছি, তুই রাজি? আমি ভাবলাম আমার দরকার টাকা, এখন যেখানে বলবে সেখানে যাব। আমি বললাম, সেখানে কত টাকা পাবো? সেটা তোর কাজের উপর নির্ভর করবে। ওকে, আমি যাব। আমার রাজির কথা শুনে মনি আপু আর সারা অবাক।
ভাবছিল হয়তো আমি মজা করছি। মনি আপু বলল, সারা, রাফিদকে ভালো একটা পোস্টে ঢুকিয়ে দে। আচ্ছা দেখছি। দেখি সারা কাকে জানি কল দিয়েছে, কথা বলতে লাগলো। একটু পর বলল, ম্যাডাম ভালো কোনো পোস্টে ঢুকানো যাবে না, কারণ সেগুলো অলরেডি বুক, আর কাজের দক্ষতা ছাড়া উনি কাউকেই ভালো কোনো পোস্টে চাকরি দেবে না। বল, এটা আমার আদেশ। কি করে বলবো? এটা তো আপনারই আদেশ। আপনার আদেশ আপনি নিজেই অমান্য করবেন? মনি আপু আমার মুখের দিকে তাকালো, মুস্কি একটা হাসি দিয়ে বলল, তুই এখন সিদ্ধান্ত নে। ম্যাডাম আমি কাজকে সব সময় বড় করে দেখি, যদি ভালো পরিমাণ বেনিফিট পাই তাহলে আমি যাব। আচ্ছা সারা, আমাদের চট্টগ্রামে যাওয়ার কোনো শিডিউল আছে? আছে, আগামীকাল। আমরা চট্টগ্রাম যাচ্ছি, তুই চাইলে আমাদের সাথে যেতে পারিস। ওকে ধন্যবাদ, আমি আগামীকাল তৈরি হয়ে আসবো। এই বলে আমি চলে আসলাম বাসায়। এসে রাহাতকে সব বললাম। রাহাত বলল, তোর যেটা ভালো মনে হয় কর, আমি যেখানে আছি সেখানেই থাকবো। এই নিয়ে তোর সারা দিয়েছে। দেখি মামা, আসল কথা জানিস, সারাকে আমার ভালো লাগছে। দেখ আমি চট্টগ্রাম চলে যাচ্ছি। সারা কিন্তু অনেক জেদি, কোনো ঝামেলা হলে পরে সামলাতে পারবি কি না দেখ। শোন না, আমি তোকে একটা গল্প শোনাই। আমি তাকে মনি আপু যে আমাকে মারছিল সেটাই বললাম। রাহাত বলল, তাহলে ভাই আমি নাই, তুই যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারতি তাহলে আমি কিছু করতাম। এখন তুই চলে যাচ্ছিস, আমি আর এগুলোর মধ্যে নেই। সেটাই, কিন্তু তার যে আমার ভালো লাগে। ওয়েট কর, আমি তোকে সুযোগ বের করে দেব। আমি তাদের কোম্পানির অন্য শাখায় যাচ্ছি, আমি তো আর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি না। ওকে, আমি তোর মুখের দিকে তাকিয়ে রইলাম। মামা চল না আজ রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। আচ্ছা চল। আমি আর রাহাত ভালো একটা রেস্টুরেন্টে গেলাম। রাহাত সারার দেওয়া শার্টটা পরলো, সারার চয়েস আছে ভালো। রেস্টুরেন্টে গিয়ে আমরা কিছু পিক তুললাম, খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। পরদিন প্রয়োজনীয় সব কিছু নিয়ে সারার দেওয়া লোকেশনে গিয়ে হাজির হলাম। দেখি মনি আপু একটা যা ড্রেস পরেছে তাকাতেই লজ্জা করছে। টাইট প্যান্ট, ম্যাচিং করা শার্ট, চোখে চশমা। সারারও একই ভাব। আমি সারার কাছে গিয়ে বললাম, আপনি যে পোশাক পরেছেন রাত সেটা কোনোভাবেই পছন্দ করবে না। সারা ভাব ধরে বলল, পছন্দ না করলে করুক, তাতে আমার কি। আমি সারাকে গত রাতে রাহাতের একটা পিক হোয়াটসঅ্যাপে দিলাম। সারা ছবিটা অনেকক্ষণ চোখ লাগিয়ে দেখলো, বলল, রাহাত স্যার পছন্দ করেছে। ইয়েস ইয়েস, এই প্রথম মনে হয় কেউ আমার পছন্দ করা জিনিস পছন্দ করছে। আচ্ছা আমি রাহাতকে বলবো আপনি কেমন পোশাক পরেন এখানে। রাফিদ ভাইয়া, তুই না আমার ভাই লাগোস, আজকেই শেষ, আর পড়বো না। ওকে। মনি আপু এসে বলল, রাফিদ গাড়ি চালাতে পারোস? না। গাড়ি আমি চালাবো, ওঠেন। আমি মনি আপুর সাথে পিছনে বসলাম। সারা বলে গাড়ি চালানোর সময় যদি পাশে কোনো পুরুষ মানুষ থাকে তাহলে সে বলে গাড়ি চালাতে পারে না, যত সব ফালতু কথা। আমি গাড়িতে বসে বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও দেখতেছি। মনি আপু বলল, এটা বন্ধ কর না, ভালো লাগছে না। সারা, আর কতক্ষণ লাগবে? আর 1 ঘন্টা। আমি ঘুমাই। মনি আপু চোখের মধ্যে কাপড় দিয়ে ঘুমাতে লাগলো। কিছুক্ষণ পর আমার কাঁধে হেলে পড়লো। আমি সারাকে ইশারা দিয়ে বললাম, কি করব। সারাও ইশারায় বোঝালো, এভাবেই থাক। মনি আপুর গরম নিঃশ্বাস আমার গাড়ি এসে পড়ছে। আমার ভিতর কেমন শিরশির করছে। আমি রোবটের মতো বসে রইলাম। সারা আমার অবস্থা থেকে হাসছে। কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম তাদের আরেক কোম্পানিতে চলে আসলাম। দেখি ম্যানেজার আরেকটি সুন্দরী মেয়ে মনি আপুদের রিসিভ করছে। মেয়েটাকে আমি চিনেছি, আগে মনে হয় একবার দেখেছিলাম। ওনার ল্যাপটপের সমস্যা হয়েছিল, পরে আমি ঠিক করে দিয়েছিলাম। ম্যানেজার সাহেব মনি আপুদের নিয়ে মিটিংয়ে বসলো। অনেকক্ষণ মিটিং করলো। মিটিং শেষে আমার সাথে ম্যানেজারের পরিচয় করিয়ে দিল। মনি আপুরা চলে গেল। ম্যানেজার সাহেব বলল, তুমি যেহেতু এই পুরো কোম্পানির বসের স্পেশাল গেস্ট, তাই তোমাকে পার্মানেন্ট কাজ হলো এখানে তুমি বসে থাকবা, অফিসের অকমপ্লিট কাজগুলো করবা। এখানে তুমি 3 ঘন্টা সময় দিবে, আর বাকি 3 ঘন্টা হলো তোমার ওভার টাইম। ওভার টাইমে আমি কি কাজ করব? আসলে কি জানো, আমার মেয়েটা একটু পাগলামো টাইপের, মাঝে মাঝে কি জানি হয়, সব ভেঙে ফেলে। তাই আমি ঠিক করেছি তোমার ওভার টাইম হলো আমার মেয়েকে সময় দেয়া। এই বলে কাকে জানি ফোন দিল, বলল আসতে। আমার মেয়ে আসতেছে। একটু পর দেখি মেয়েটা আসলো। মেয়েটাকে চিনতে পেরেছি, তার ল্যাপটপে আমি ঠিক করে দিয়েছিলাম। এই হলো আমার মেয়ে ইকা। ইকা আজকে থেকে তোকে রাফিদ দেখাশোনা করবে। কেন, আমি কি একা চলতে পারি না? আমাকে দেখাশোনা করার কি আছে? ইকা, তুই আমার এই পর্যন্ত 13 লক্ষ টাকার জিনিসপত্র ভেঙে ফেলেছিস শুধু রাগ করে। এখন বলস তোকে দেখাশোনা করার কি আছে? আজ থেকে রাফিদকে মেনে চলবি, যা এখান থেকে।
ইকা চলে গেল। আমি বললাম, কিন্তু স্যার যদি ম্যাডাম কিছু বলে? ওসব তুমি চিন্তা করো না, তোমাকে যেই কাজ দিলাম সেটা তুমি মন দিয়ে করো। ওকে স্যার, আমার বেতনটা যদি বলতেন। ওভারটাইমের জন্য 20,000 টাকা, আর অফিসে কাজের জন্য 30,000 টাকা, মোট 50,000 টাকা। অনেক ধন্যবাদ স্যার। আর কোম্পানিতে কোয়ার্টার আছে, সেখানে তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। দয়া করে আমার মেয়েকে একটু দেখে রেখো। স্যার বিয়ে দিয়ে দিলেই তো পারেন। আমার একটা মাত্রই মেয়ে, সে এখন পড়ালেখা করে, পাশাপাশি আমাকে একটু টাইম দেয়। সেটা ভেবে দেখিনি, আমি তাকে জিজ্ঞেস করব। ওকে স্যার। আমি রুমটা পেয়ে খুব খুশি হলাম। একা এক রুম, রুমের মধ্যে সকল কিছুর ব্যবস্থা আছে। এভাবে 15 দিন চলে গেল। ইকা ম্যাডের সাথে খুব ভালোই সম্পর্ক হয়েছে। যতই যেদি হোক, মনটা একদম ফ্রেশ। কোনো সময় আমাকে অবহেলা করেনি, আমার সাথে খুব রাগ দেখায়। কিছুদিনের মধ্যেই সব কিছুর সাথে মানিয়ে নিলাম। আমার মা বাবার মৃত্যুর খবর শুনে অনেক কেঁদেছে। আমি সেটা বুঝলাম না। আমাকে চিনে না জানে না, এরপরেও আমার কষ্টে সেও কেঁদেছে। কেন জানি ইকার জন্য ভিতরে দুর্বলতা কাজ করে। ইকা সারার বয়সী, মনিয়াপুর মতো সুন্দরী, ফেস কাটিংটা একটু ভিন্ন দেশি মেয়েদের মতো। ইকাও কেন জানি আমাকে একটুও বেশি কাছে পেতে চায়। সারাক্ষণ আমার সাথে ঘুরে খায়, এটা সেটা কত কিছু। একদিন রাতে ঘুমাতে যাব চট্টগ্রামে আসার 15 দিন পর, দেখি রাত 10টার সময় সারা কল দিয়েছে। আমি ফোন ধরলাম। অপর থেকে মনিয়াপুর কণ্ঠ বেশি আসলো। কুত্তা, তোরে এখানে আমি ম্যানেজারের মেয়ের সাথে লুতুপুতু করার জন্য পাঠিয়েছি? তোরে আমি পাঠিয়েছি মন দিয়ে কাজ করার জন্য। তুই সেখানে কি না ওর সাথে প্রেম করছস? তোর চাকরি নট, এক্ষুনি তুই ক্যাম্পাস থেকে বেরিয়ে যা। ম্যাডাম কথাটা শুনেন। ম্যানেজার ওভারটাইম হিসেবে তার মেয়ের দেখাশোনা করার জন্য বলছে। তুইও কে লুচ্চা, তুই রাজি হয়ে গেলি? বাহ, মেয়ের দেখাশোনা করার জন্য তুই রাজি হয়ে গেলি? তোর তো চরিত্র ভালো না, টাকার নেশায় তুই অন্ধ হয়ে গিয়েছিস। এখন আমি দেখব তুই কিভাবে টাকা ইনকাম করস। তোর চাকরি নট। প্লিজ ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করব। যদি চাকরি বাঁচাতে চাস, সকালে ঘুম থেকে উঠে যেন তোকে দেখতে পাই। এই বলে ফোনটা কেটে দিল। আমি আবার ফোন করলাম। সারা ধরলো। স্যার আপনি বলেন, আমি আগামীকাল আসতেছি। এত রাতে কি করে আসবো? ম্যাডাম প্রচণ্ড রেগে আছে, আমি কিছু জিজ্ঞেস করতে পারবো না, যা বলেছি তাই কর। আচ্ছা, আমি অফিসে ম্যাডামের সাথে দেখা করব। ম্যাডাম আগামীকালই অফিসে যাবে না, সকালেই ম্যাডামের সাথেই দেখা কর। ওকে। আমি রাতটা কাটিয়ে খুব সকালে বেরিয়ে পড়লাম। যেহেতু পুরো প্রস্তুতি ছিল না, অনেক কিছুই নিতে পারলাম না। ইকার কাছ থেকেও বিদায়ও নিতে পারলাম না। সে নিশ্চয়ই ঘুম থেকে উঠে ফোন করবে। আমি বাস দিয়ে ঢাকা আসলাম। আস্তে আস্তে রুদ্র উঠে গেছে। মনিয়াপুর সাথে দেখা করতে হবে, কিন্তু মনিয়াপুর বাড়ি তো চিনি না। আমি সারাকে কল দিলাম, সারা ফোন ধরছে না, মনে হচ্ছে ঘুমাচ্ছে। আমি রুমে গেলাম। রাত এসে দরজা খুললো। রাত এত সকালে আমাকে দেখে অবাক। রাত আমাকে বলল, এত সকালে তুই? হরে, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? পরে বলবো, এখন বেরোতে হবে। কোথায়? মনিয়াপুর সাথে দেখা করতে হবে, না হলে আমার চাকরি শেষ। দেখি সারা কল ব্যাক করলো। তাড়াতাড়ি ম্যাডামের বাসার ঠিকানা দেন, আমার এক্ষুনি দেখা করতে হবে। আমার ঠেকা পড়ছে না দিতাম? এসব কি বলছেন? ম্যাডামের সাথে দেখা করতে হবে, না হলে আমার চাকরি শেষ। দিতে পারি একটা শর্তে, তোর বন্ধু ও রাহাতের নাম্বার দে। আমি মোবাইলটা দূরে নিয়ে রাহাতকে বললাম, এটা সারা তোর সাথে কথা বলতে চাচ্ছে, শুধু হাই হ্যালো বল। আমি লাউড স্পিকার দিয়ে রাহাতকে মোবাইলটা দিলাম। রাহাত সালাম দিয়ে বলল, হ্যাঁ আমি রাহাত, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ, আপনি? জি ভালো, ধন্যবাদ আমাকে ওই দিন শার্টটা দেওয়ার জন্য। আপনার পছন্দ হয়েছে? আমি রাহাতের হাত থেকে মোবাইল নিয়ে বললাম, তাড়াতাড়ি ম্যাডামের বাসার ঠিকানা দেন। ওকে দিচ্ছি। আমি ফোন কেটে দিলাম। দেখে সারা আমাকে ঠিকানা টেক্সট করলো। এটা বলে দিল বাসার সামনে গিয়ে ফোন দিতে, না হলে দারোয়ান ঢুকতে দিবে না। ম্যাডাম কত তলায়, কত নাম্বার রুমে থাকে সেটা বলে দিল। আমি রাহাতের কাছ থেকে বিদায় নিয়ে ম্যাডামের বাসার সামনে গেলাম। দারোয়ানের সাথে সারার কথা বলালাম। দারোয়ান ঢুকতে দিল। আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়িটা এত সুন্দর, কল্পনার বাইরে। আমি দ্বিতীয় তলায় বামের রুমটার সামনে গিয়ে দরজায় কড়া নাড়ালাম। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? ম্যাডাম আমি রাফিদ। একটু পর দরজা খুললো, বললো ভিতরে আসতে। দেখি মনিয়াপু একটা হাতা কাটা গেঞ্জি আর লেহেঙ্গা পরে বসে আছে। মনিয়াপুর বুকের উরু দুইটা স্পষ্ট বোঝা যাচ্ছে, চুলগুলো খোলা এলোমেলো হয়ে আছে। এটাই মনে হয় স্টাইল। আমি মনিয়াপুকে এমন অবস্থায় দেখবো কল্পনা করিনি। আমি লজ্জায় মাথা নিচু করলাম। মনিয়াপু বলল, তোর চাকরি নট, এখানে সাইন কর আর আমার চোখের সামনে থেকে ভাগ। ম্যাডাম আমি তো ঠিক টাইমে আসলাম। তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্লিজ ম্যাডাম আমার সাথে এরকম করবেন না, আমি আপনার সব কথা মেনে চলবো।
রাখ তোর মিষ্টি মিষ্টি কথা, আর কোনো কথা বলবি না। ওকে ম্যাডাম। এমন সময় দেখি ইকা কল দিল। আমি ফোন কেটে দিলাম। একটু পর আবার কল দিল। আমি কাটতে যাব, মনি আপু বলল, কে? ইকা। ফোন ধর, দিয়ে লাউড স্পিকার দে। আমি ফোন ধরে লাউড স্পিকারে দিলাম। ইকা বলল, কিরে ফোন ধরিস না কেন? ব্যস্ত ছিলাম। ও আজকে এখন একটু দেখা করতে পারবি? আজকে শপিংয়ে যাব। আসলে হয়েছে কি? ইকা, আমি তোদের ম্যাডাম মনি আপু। রাফিদকে সেখান থেকে ট্রান্সফার করে ঢাকায় নিয়ে আসছি। চট্টগ্রাম সে আর যাবে না। ম্যাডাম কেমন আছেন? ভালো। আর শোনো, রাফিদকে আর ফোন দিবা না। জি ম্যাডাম। মনি আপু ফোন কেটে দিল, বলল, এক্ষুনি নাম্বার ব্লক মারো। জি ম্যাডাম। একটু পর কাজের মেয়ে এসে কফি দিয়ে গেল। মনি আপু কফি খাওয়া শুরু করলো। কাজের মেয়ে বলল, ম্যাডাম আর একটা নিয়ে আসবো? না ম্যাডাম নাস্তা রেডি আছে। নাস্তা এখানে নিয়ে আয়। জি ম্যাডাম। কাজের মেয়ে চলে গেল। একটু পর কাজের মেয়ে এসে নাস্তা দিয়ে গেল। মনি আপু খেতে শুরু করলো। আমি মাথা নিচু করে বসে আছি। কি আজব মেয়ে বাবা, একা একা খাচ্ছে, একবার আমাকে জিজ্ঞাসা করলো না। আমি বললাম, ম্যাডাম আমি চাই। না, বস। ওকে। মনি আপু একা একা খেলো, একটিবারও জিজ্ঞেস করলো না। এদিকে আমি সেই রাতে খেয়েছিলাম। এখন সকাল 10টা বাজে, একটু পানিও পড়ে নাই পেটে। খিদায় পেটে ইঁদুর ঘুরতেছে। আমি বিরক্ত হয়ে বললাম, ম্যাডাম আমি বাসায় থেকে ফ্রেশ হয়ে আসি। না প্লিজ ম্যাডাম, আমাকে আর একটা সুযোগ দেন। এবার যদি কোনো ভুল হয় আমি নিজেই চলে যাব। সত্যি? এখন যাই। তোর জন্য নাস্তা অর্ডার দিয়েছিলাম, খেয়ে যা। না আপু, আমি এখনো ফ্রেশ হয়নি, আমি বাসায় যাব। ওকে, আগামীকাল অফিসে দেখা করিস।